সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব ভালোবাসা মুখর ভৌতিক গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1393তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রাজশাহীর ভাই সোলজার রাশেদের জীবনের এক ভালোবাসা মুখর ভয়ঙ্কর অবিশ্বাস্য বাস্তব কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল আর্মি ও পরীর প্রেম, পরিণতি কেন এত ভয়ঙ্কর হলো, এক অবিশ্বাস্য সত্য ঘটনা। বন্ধুরা, এই গল্পটা মূলত রাজশাহীর একজন সেনা সৈনিক সোলজার রাশেদের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর রকম ভালোবাসামুখর বাস্তব ঘটনা। ঘটনার বেশিরভাগ জায়গা জুড়ে আছে খাগড়াছড়ি এবং মাটিরাঙ্গা। একটু আগে আমি বাইরে গিয়েছিলাম। বাইরে যাওয়ার পরে আজকের এই পরিবেশ দেখে আমার মনটা কেমন জানি মনে হয় যেন অন্য কোনো রাজ্যে হারিয়ে গেল। চিন্তা করলাম, এরকম ওয়েদারে গুটগুটি রাতের বেলায় হিমেল বাতাসের মাঝে পাহাড় পর্বত সমুদ্র আর সেনাবাহিনীর সাথে পড়ি, এই গল্পটা সবার হৃদয় কেড়ে নেবে। তাই তো আজকে আমি এমন একটা গল্প আপনাদেরকে শোনাবো যেটা প্রতিটা মানুষের হৃদয়ে গাঁথা থাকবে। আগামীকাল কিংবা আজকে রাতে আমি আমার নতুন চ্যানেলে, যে চ্যানেলের লিঙ্ক এখানে দেওয়া আছে ট্রাভেল ব্লগে, আমি এমন এক জায়গার দৃশ্য আপনাদেরকে দেখাবো যা আজ পর্যন্ত বাংলাদেশের অন্য কোনো ট্রাভেলার দেখায়নি। তাই সবাইকে অনুরোধ করবো, আমার ভিডিও ডিসক্রিপশনে আমার চ্যানেলের লিঙ্ক আছে, সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি গল্পটা শেষ পর্যন্ত শুনবেন। গল্প শেষে রাজশাহীর ভাই রাশেদকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মোর্শেদুর রাশেদ, আমার বাড়ি রাজশাহী। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা বোন আর ছোট একটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা রাজশাহী বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন স্কুল মাস্টার। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি কচি কচি ছোটো ছোটো বাচ্চাদেরকে আমার আব্বা পড়াতেন এবং তাদের সাথে আনন্দ ফুর্তি করে সরকারি দপ্তর থেকে যে অল্প পরিমাণের বেতন পেতেন তা দিয়ে আমাদের পরিবারটা খুব ভালোভাবেই কাটতো। এমনভাবে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমি কিন্তু দেখতে শুনতে অনেকটা সুদর্শন ছিলাম, যেমনই লম্বা ফর্সা এবং সর্বদিক থেকে দেখার মতো একজন মানুষ ছিলাম, যার জন্য ছোটোবেলা থেকে আমার বড় বোন স্বপ্ন দেখত যে তিনি আমাকে সিনেমাতে কাজ করাবে। আমার বড় বোনেরও অনেক ইচ্ছা ছিল তার সিনেমার নায়িকা হওয়ার, কিন্তু অজপাড়া গায়ের মেয়েদের তো তার হয় না। আর আমরা যেহেতু মুসলিম পরিবারের একটা মেয়ে, এটা আমার পরিবার কখনোই মেনে নেবে না। যার জন্য আমার বড় বোন স্বপ্ন দেখেছিল আমি যদি বড় হই তাহলে তিনি আমাকে সিনেমার নায়ক বানাবেন। খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুর উপরেই তিনার অনেক বাধ্যকতা ছিলেন। আমাকে ডিম খাওয়াতেন, দুধ খাওয়াতেন এবং সবসময় বলতেন আমার চেহারার যত্ন নেওয়ার জন্য। বড় বোনের এমন স্বপ্ন লালন করতে করতে আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার বরাবর বিয়ে হয়ে যায় এবং বরাবর বিয়ে হয়ে যাওয়ার পরে আমি এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষা দিলে পরে আমাদের পরিবারটা তখন খুব ভালোভাবেই চলতেছিল। এসএসসি পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার প্রায় আপনার 3 থেকে 4 মাস পরে তখন আমি আমাদের এলাকারই একটা কলেজে ভর্তি হই ইন্টারমিডিয়েটে করার জন্য, মানে ইন্টার করার জন্য। তো 3 থেকে 4 মাস পরে একদিন হলো কি, সকালবেলা আমি কলেজে যাব, রেডি হচ্ছিলাম, আমি সাইকেল নিয়ে কলেজে যাইতাম। তো সব কিছু ঠিকঠাক করলাম, বের হব, ওই মুহূর্তে আমার আব্বা বলল, রাশেদ আজকে তোর কলেজে যাওয়া লাগবে না। আমি বললাম, কেন আব্বা? আমি তো সব কিছু ঠিকঠাক করলাম, কলেজে যাব, এখন হঠাৎ করে আমাকে মানা কেন করতেছো? আমার আব্বা বলে, তোর একজন আঙ্কেল আসবে, আঙ্কেলের সাথে মোটর সাইকেল করে এক জায়গায় যাবি। তা আমি তখন আব্বারে বললাম যে আব্বা কই যাব, আপনি তো আমাকে বলবেন। তো আব্বা আমার কোনো কিছু না বলি স্কুলের উদ্দেশ্যে চলে গেল। মা বলল যে তোর আঙ্কেল যেখানে নিয়ে যায় ওখানে যাবি, সমস্যা কি? তো এগুলো বললো, বলার পরে আমি তখন বসে আছি, বাট আমি এটাও জানি না যে আমার কাগজপত্র সব কিছু ঠিকঠাক করে রেখেছে। আঙ্কেল তখন আসলো, এসে মোটর সাইকেলে হর্ন দিল, আমার আব্বার ফ্রেন্ড আর কি, বন্ধু উনি। পরে ওনার সাথে মোটর সাইকেলে উঠলাম, উঠার পরে তিনি আমাদের জুলপাকান্দি স্কুলের মাঠে নিয়ে গেল। তো স্কুলের মাঠে নিয়ে যাওয়ার পরে আমি দেখলাম যে ওখানে সেনাবাহিনীদের ট্রেনিং চলতেছে বা মহড়ার জন্য সেনাবাহিনীরা আসছে। ওখান থেকে আমাকে একটা বেনে করে নিয়ে গেলা হলো আমাদের আরেকটা জায়গায়, মানে উপজেলার ওখানে। ওখানে নিয়ে যাওয়ার পরে দেখলাম অনেক ছেলে। ইতিমধ্যে আমি জেনে গেলাম যে আমাকে সেনাবাহিনীর জয়েন করার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য এখানে এনেছে।
তো আমি আঙ্কেলকে বললাম যে আঙ্কেল এটা আমাকে আগেও তো বলতে পারতো, আমার আব্বা আমাকে এটা আগে বললো না কেন? আঙ্কেল বলে তুমি নাকি সবসময় চেহারার যত্ন নাও, ছোটোবেলা থেকে বলতা তুমি নায়ক হবা, এরকম স্বপ্ন দেখো, এই জন্য তোমার আব্বা ভয়ে আর বলে নাই যে তোমাকে বললে যদি তুমি সেনাবাহিনীর ট্রেনিং করার জন্য না আসো বা সেনাবাহিনীতে জয়েন না করো। তো আমি তখন হাসতে হাসতে বললাম সেনাবাহিনীর চাকরি হচ্ছে সরকারি চাকরি, এটার মতো ভালো, এটার চেয়েও ভালো কোনো চাকরি তো বাংলাদেশের বুকে আর কিছু হতে পারে না। দেশের ভূখণ্ড রক্ষা করা, শত্রুদের হাত থেকে দেশ বাঁচানো এবং দেশের জন্য জীবন দিলে তো শহীদ হয়, এটা তো কোরআনেই আছে। সুতরাং এরকম চাকরি যদি আমি পাই আলহামদুলিল্লাহ আমি করব, আমার যতই কষ্ট হোক না কেন। আঙ্কেল আমাকে বলে ঠিক আছে তাহলে তুমি এবার তোমার পরীক্ষা নিরীক্ষা করো। তো আর্মির জন্য যে পরিমাণের পরীক্ষা নিতে হয় আপনারা অনেকেই জানেন, সব তো আর বলা যায় না। তো সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো কমপ্লিট হলো এবং হওয়ার পর আমি উত্তীর্ণ হলাম, পাশ করলাম। আমি এত খুশি হইলাম ভাই, আপনাকে বলে বোঝাতে পারবো না, মানে খুশিতে আমি পুরো আত্মহারা। আমি আঙ্কেলকে জড়াই ধরে বলতেছি আঙ্কেল আমি সেনাবাহিনীতে চান্স পেয়ে গেছি, আমার জীবনের 16 কলা পূরণ হয়ে গেছে। আঙ্কেল আমার দিকে তাকিয়ে বলে আঙ্কেল কিন্তু আপনার প্রাক্তন সেনা সৈনিক, উনিও সেনাবাহিনীতে কাজ করতো কিন্তু এখন রিটায়ারে আছে। আঙ্কেল আমাকে বলতেছে চাঁদ দেখে খুশি হই না বাবা, রোজায় কিন্তু বুঝাইবো। আমি তখন আঙ্কেলকে বললাম যে আঙ্কেল চাঁদ দেখা রোজা থাকে এগুলো মানে বুঝলাম না। উনি বলে সেনাবাহিনীতে শুধুমাত্র এখানে তুমি চান্স পেয়েছো এটাই শেষ নয়, তোমাকে ট্রেনিং করতে হবে। আর কত ছেলে আছে ট্রেনিং থেকে পালিয়ে চলে আসে। সেনাবাহিনীর ট্রেনিং অত সহজ বিষয় নয়, এটা অনেক বড় বিষয়, এটা সবাই করতে পারে না, এটা শারীরিকভাবে অনেক কষ্টের একটা কাজ। আমি বললাম আঙ্কেল যত কষ্টের কাজই হোক না কেন আমি করব, কারণ আমি আমার বাবার কষ্ট থেকে বাবাকে লাঘব দিব এবং আমি আমার পরিবারের মুখে হাসি ফোটাবো। সবচেয়ে বড় কথা হচ্ছে যখন সেনাবাহিনীর পোশাক শরীরে পরবো তখন নিজের ভিতরে এক ধরনের স্পিরিট আর ভালো লাগা কাজ করবে। সেখান থেকেই কিছুদিন পরে আমি তখন চলে গেলাম ট্রেনিংয়ে। তো ট্রেনিংয়ে যাওয়ার পরে ওই যে আঙ্কেল বলেছিল চাঁদ দেখে খুশি হয় না বাবা, রোজায় কিন্তু বুঝাইব, আসলেই কিন্তু তাই। ট্রেনিং করতে গিয়ে যেটা দেখলাম যে আসলে এর থেকেও কষ্টের কাজ আর হতে পারে না। যাই হোক আমি যদি বিস্তারিত বলি অনেকেই হয়তো আর সেনাবাহিনীতে জয়েন করতে চাইবে না, যার জন্য শুধু এটুকুই বলি যে মায়ের বুকের দুধটা মনে হয় আমার মুখে চলে আসছে। এবং আমাদের সাথে অনেকেই ওখান থেকে পালিয়েও যায়, মানে সেনাবাহিনীর যে ফিলার আছে মানে এরিয়া আছে, এরিয়া থেকে অনেকেই পালিয়ে যায় যে তারা ওই ট্রেনিং করবে না। যাই হোক মরণপণ ট্রেনিং করে আমি ট্রেনিংয়ের সম্পূর্ণ রকমে পাশ করলাম, সব কিছু ঠিকঠাক হলো এবং আমার প্রথম পোস্টিং হলো খাগড়াছড়ির দুর্গম এক পাহাড়ে আমার পোস্টিং। ওখানেই তখন আমাকে পাঠিয়ে দিলাম, আমি তখন ওখানে চলে গেলাম। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, আমি ছোটোবেলা থেকে একটু পেটুক স্বভাবের মানুষ ছিলাম। আমার শরীরের স্বাস্থ্য খুব বেশি একটা ভালো ছিল না, কিন্তু তারপরেও আমি খাওয়া দাওয়া প্রচুর ভরপুর করতাম, খাওয়া দাওয়াতে আমি খুবই ভোজন বিলাসী ছিলাম। আমার বন্ধুরা বলতো তুই এত খাবার খাচ্ছিস কিন্তু তোর পেট তো ভরে না। আমি ভালোই খাইতে পারতাম, বিশেষ করে ভাত আমার খুব পছন্দের একটা খাবার ছিল। কিন্তু সেনাবাহিনীতে যখন আমি ট্রেনিং করেছি তখন আমার কী পরিমাণের কষ্ট হয়েছে ভাই আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি গোপনে চুরি করে ভাতও খেয়েছি। যাই হোক এরকম করে তখন আমি খাগড়াছড়িতে আমার পোস্টিং হয়, প্রথম আমি ওখানে জয়েন করি। কিন্তু ওখানের খাওয়া দাওয়ার যে অবস্থা ছিল যেটা আসলে বলে বোঝানোর মতো না। অবশ্যই সবই পুষ্টিকর এবং ভালো মানের খাবার, কিন্তু আমার সাথে এই খাবার কোনোভাবেই যাচ্ছে না। আমি কোনোভাবে খাবার খেয়ে বাঁচতে পারতেছি না, এক্সট্রা কোনো কিছু আমার খাওয়াই লাগবে। ট্রেনিং যেখানে হয়েছিল সেখানে আশেপাশে চুরি করে কোনো কিছু খাওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু এই দুর্গম পাহাড়ি এলাকায় খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। খিদায় মনে হয় পেট যেন চোচো করতেছে, কি করব কোনো কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। পেটের মধ্যে প্রচণ্ড রকমের খিদা, যা খাই তা পোষায় না এবং বাড়তি কোনো খাবার চাইলেও এদের নিয়মের বাইরে কোনো খাবার দেওয়া হবে না। যতটুকু নিয়ম আছে সেই নিয়মের ভিতরেই খেতে হবে, নিয়মের বাইরে কোনো খাবার আমাদের পরিবেশন করে না। প্রচণ্ড রকমের ক্ষুধায় তখন মরে যাচ্ছিলাম, চিন্তা করতেছিলাম যে কি করা যায়, এত ক্ষুধা তো আর নিতে পারতেছিলাম না, এত ক্ষুধার মানতে পারতেছি না। এমন করে সময়গুলো কাটতে কাটতে একদিন হলো কি আপনার দুপুরবেলা ভাত খাওয়ার পরে আমি একটু বসে আছি, এখানে কিছু আম বাগান আছে, আম বাগানের ওইদিকে আমাদের ক্যাম্পের ওখানে। তো ওই মুহূর্তে হঠাৎ করে দেখলাম যে ক্যাম্পের নিচের দিকে ঝুম চাষ করেছিল চাকমারা, ওইখানে একটা মেয়ে মনে হয় কাজ করতেছে। এর আগে আমি অনেকবার এখানে এসে বসেছি কিন্তু কখনোই কাউকে ওই ঝুমের বাগানে কাজ করতে দেখি নাই। এই প্রথম দেখলাম যে কোনো একটা মেয়ে মনে হয় ঝুম বাগানে কাজ করতেছে। তো দূর থেকে আমি তাকিয়ে আছি, দেখলাম মেয়েটা খুব সুন্দর মনে হয়
এবং পোশাক আশাক খুব পরিষ্কার, মানে চাকমারা কিন্তু এত স্বচ্ছ পোশাক পরে না, এই মেয়েটা যত একটা স্বচ্ছ পোশাক পরে আছে। তো আমার ভিতরে তখন কেন জানি মনে হলো যে না যাই, মেয়েটাকে একটু দেখি। সেদিন আমার নাইট ডিউটি ছিল, যার কারণে দিনের বেলা আমি মোটামুটি ফ্রি আছি। তো ফ্রি থাকার পরে আমি চিন্তা করলাম যে আমি যাই এবং এই মেয়েটার সাথে কথাবার্তা বলি, বা এমনি কথা বলার ইচ্ছা জাগলো। যদিও আমরা চাকমাদের সাথে ওভাবে কথাবার্তা বলি না, কারণ তাদের মধ্যে অনেক ছোট ছোট সংস্থা থাকে বা গোষ্ঠী থাকে যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে, এই জন্য আমাদের সাথে খুব বেশি একটা কথা বলি না। বাট এই মেয়েটাকে দেখার পরে বাতাসে মেয়েটার কাপড় এত সুন্দর করে ধুলতেছিল, খুব ভালো লাগতেছিল দেখতে, এবং ভিতর থেকে কেন জানি তাকে দেখার একটা অনুপ্রেরণা আমার মাঝে জাগলো, ইচ্ছা জাগলো। তো আস্তে আস্তে করে পাহাড়ের বুক চিরে নিচের দিকে নামতেছিলাম, জুম ক্ষেতের কাছাকাছি আসলাম, এসে দেখি মেয়েটা কাজ করতেছে। আমি তখন আমাদের বাসায় ডাক দিলাম, কে এখানে? আমি তখন মানে আপনার আর্মির পোশাক পরা নাই, নর্মাল পোশাক পরে আছি। তো ওরা কিন্তু সবাই জানে এখানে আর্মি ক্যাম্প আছে, সবাই আমাদেরকে চিনে। তো এখান থেকে একটা মেয়ে দাঁড়াইলো, বাট এই মেয়েটাকে দেখে আমার কাছে কেমন যেন একটু ব্যতিক্রম মনে হলো যে একে আমি এর আগে কখনোই এলাকায় দেখি নাই। আমি তো দীর্ঘদিন ধরে ওখানে পোস্টিংয়ে আছি, বাট এরকম মেয়েকে আমি এর আগে এই চাকমা পাড়ায় বা আপনার পঞ্জির আশেপাশে দেখি নাই। তো এই মেয়েটা কে হতে পারে, এই প্রশ্নটা তখন আমার মনে জেগে বসলো। যাই হোক, এরপরও আমি এই মেয়েটার সাথে কথা বাড়াইলাম না, ওখানেই চুপচাপ দাঁড়িয়ে আছি এবং অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। মেয়েটা আমার সাথে আর কথা বলে না, সে আবারও কাজ করছে। আমি তখন বললাম, দিদি আপনি কে? পরে দাঁড়িয়ে হাসি দিয়ে বলতেছে, দেখেন না মানুষ, এমন করেই কথা বলে এবং খুবই স্পষ্ট বাংলা ভাষায় কথা বলে। আমি বললাম, আপনি কি বাঙালি না পাহাড়ি? হেসে বলে, আমি বাঙালিও না পাহাড়িও না। আমি তখন বললাম, আপনি বাঙালিও না পাহাড়িও না, তো আপনি কি? ও বলে, আমি দো জাতি। এরকম করার পর আমি বললাম, আসবো আপনার ক্ষেতের দিকে? বলে, আসেন। তো এই দিকে গেলাম, যাওয়ার পর দেখি মেয়েটা কাজ করতেছে। আমি বললাম, দিদি কিছু মনে করবেন না, এর আগে তো আপনাকে এই এলাকায় কখনোই দেখি নাই, আপনি কোন পাড়ার মেয়ে? তখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, ওইদিকে একটা বড় পাহাড় আছে, ওই পাহাড়ের ওই পাড়ার মেয়ে। তাই আমি বললাম, ওই পাড়ার কারবারির সাথে তো আমার সবসময় কথা হয়, আপনাদের পাড়ার কারবারি আমাদের ক্যাম্পে আসে, কথাবার্তা বলে, কিন্তু এই পাড়ায় যে এত সুন্দর একটা মেয়ে আছে, ওই কারবারি কিন্তু আমাকে কখনোই বলে নাই। তো মেয়েটা হাসতে হাসতে আমাকে বলে, আপনি কি কারবারিকে জিজ্ঞেস করেছিলেন যে পাড়ায় কয়টা সুন্দরী মেয়ে আছে? আমি আর কথা বলি না, দুষ্টুমি করি। এরকম করতে করতে আমাকে বলে, আচ্ছা ঠিক আছে আমি চলে যাব। আমি বললাম, কেন, কাজে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? বলি না, ভাল লাগতেছে না, বাসায় চলে যাব, মানে ঘরে যাব আর কি। আমি তখন বললাম, আপনি যে এতক্ষণ ধরে কাজ করলেন, অনেক কথা জিজ্ঞেস করলাম, সব কথার উত্তর কিন্তু দিলেন না। আপনাকে এর আগে আমি কেন দেখি নাই, আপনি কোথায় ছিলেন? বলে, আকাশে ছিলাম, আকাশ থেকে নেমে আসছে, আপনাকে দেখে ভালো লাগছে, আমারে বিয়ে করবেন? এখন করে হাসাহাসি করতেছে, আমিও হাসাহাসি করি। যাই হোক, ওই দিন মেয়েটা কথাবার্তা বলে চলে গেল এবং চলে যাওয়ার পরে ওই দিন রাতের বেলায় ওই পাড়ার কারবারি আসে আমাদের ক্যাম্পে। পাড়ার কারবারির সাথে আমার মোটামুটি আমার একটা ভালো সম্পর্ক আছে, মানে কথাবার্তা বলে, দাদা আমার অনেক ভালো চোখে দেখে, আমি ওনাকে অনেক ভালো চোখে দেখি। তো পাড়ার কারবারি দাদা যখন আমাদের ক্যাম্পে আসলো, দাদারে বললাম, দাদা আপনার পাড়ায় তো অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, আপনি তো কখনো বলেন নাই। দাদা হাসি দিয়ে বলে কি হবে, তোমরা কি বিয়ে করবা? তো দুষ্টুমি করলাম দাদার সাথে অনেকক্ষণ কথাবার্তা, এবং এর পরের দিন আমি আবারও ওই পাড়ার মানে আমাদের ক্যাম্পের ওইখানে, কারণ তখন আমার নাইট ডিউটি চলে, দিনের বেলায় ফ্রি থাকি। তো আমি তখন আবারও বিকেলবেলা মানে আপনার দুপুরে খাওয়া শেষ করে ওইখানে গিয়ে বসছি। বসার পরে দেখলাম মেয়েটা আজকেও আসছে। আসার পরে আমি বললাম, কাছে গেছি, ওই দিন আর কথাবার্তা নেই, ডিরেক্টলি গেলাম, যা জিজ্ঞেস করলাম, দিদি আপনি কালকে কিন্তু আপনার নাম বলেন নাই, আপনার নাম কি? তখন বলে, আমার নাম সুচি, আমার নাম সুচি চাকমা। আমি বললাম, ও আচ্ছা, তো দিদি আপনার পরিবারে কে কে আছে? বলে, কেউ নাই, শুধু মা আছে। আমি বললাম, বাবা? বলে, বাবা নাই। এবং বাবার কথা বলাতে সে একটু মনে হয় রেগে গেল। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ও যখন ওখানে কাজ করতে আসে, একটা কুকুর ওর পিছে পিছে আসে এবং কুকুরটা সারাক্ষণ শুধু ঘেউ ঘেউ করতে থাকে। মনে হয় যেন এই কুকুরটা কোনো স্বাভাবিক মানুষকে দেখতে পায় না, অস্বাভাবিক কোনো কিছু দেখতে পায়, এই জন্য কুকুরটা সারাক্ষণই ঘেউ 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 করতে থাকে। তো আমাকে বলে যে কুকুরটা আমাকে খুব বিরক্ত করে। আমি বললাম, আপনারা তো কুকুরের মাংস খান, কুকুরের সাথে আপনাদের মধুর সম্পর্ক, এরপরে এই কুকুর আপনাকে দেখলে ঘেউ ঘেউ করবে কেন? তো কোনো কিছু বলে না, আমি কুকুরটাকে তাড়াইয়া দেই। এভাবেই সেদিনও তার সাথে আমার কথা হলো এবং এরপরে প্রায় প্রতিদিনে নিয়ম করে সে এখানে কাজ করতে আসতো এবং তার সাথে আমার কথা হতো। এমন করতে করতে একদিন বললাম, যেহেতু আমি দুপুরবেলা খেতে পারি না,
আমার একটু ভাতের মানে প্রবলেম থাকে, ভাত খাইতে ইচ্ছে করে, বাট ক্যাম্পে ওভাবে ভাত পাই না। তাই মেয়েটারে বললাম যে সুচি, তোমার সাথে তো আমার একটা ভালো ফ্রেন্ডশিপ হলো, আমি তো ক্যাম্পের সেনাবাহিনী, তুমি তাও জানো। আচ্ছা সুচি, তোমার একটা কথা বলবো, যদি রাগ না করো। আমাকে বলে না রাগ করবো না, বলেন। আমি বললাম আচ্ছা সুচি, তোমরা কি ভাত খাও? তো বলে হ্যাঁ খাই তো, ভাত না খেলে কী খাবো। আমি বললাম তোমরা যে ভাত খাও, আমি যদি তোমারে মাসে মাসে কিছু টাকা দিই, আমারে মাঝে মাঝে ভাত আইনা দিবা, আমি এখানে বসে গোপনে গোপনে খাবো। তো একটা হাসি দিয়া বলে আপনাদের ক্যাম্পে ভাত হয় না? আমি বললাম হয়, কিন্তু আমি তো সোলজারদের জন্য যে পরিমাণের খাবার হয় ওই খাবারটা খেয়ে না আমার আসলে পোষায় না, আমার পেট ভরে না, যার জন্য আমি তোমাকে বললাম তুমি যদি আমাকে খাবার এনে দাও আমি খাবো। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি কালকে থেকে দুপুরে এখানে কাজ করতে আসলে আপনার জন্য খাবার নিয়ে আসবো। এর পরের দিনে ভাই ও আমার জন্য খাবার নিয়ে আসছে। আমি আপনাকে কি বলবো আর আপনি কতটুকু বিশ্বাস করবেন জানি না, খাবার এত সুস্বাদু হচ্ছে, এত মজার হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গরুর মাংস দিয়েও খাবার নিয়ে আসছে। ওরা তো মূলত গরুর মাংস খায় না, ওরা হচ্ছে আপনার শুয়োরের মাংস, জঙ্গলের মাংস বা অন্য অন্য কী বলে মানে যেগুলো আসলে বলার মতন ওই ধরনের খাবার খায়। তো ওর ওই গরুর মাংস দেখে আমি একটু বিব্রত হয়ে গেলাম, মানে ভাবছিলাম হয়তো শুকুরের মাংসই আমাকে গরুর মাংস বলে খাওয়াবে, কিন্তু মাংসটা মুখে দেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে না, এটা গরুর মাংস। আমি তখন বললাম সুচি, তুমি গরুর মাংস কোথায় পাইছো? বলে চুরি করে রান্না করে আপনার জন্য নিয়ে আসছি, মা যাতে না দেখে এই জন্য। আমি বললাম তো মাংস তো এইদিকে পাওয়ার কথা না, তুমি আনছো কোত্থেকে? বলে একটা ছেলেকে দিয়ে আনাইছি বাজার থেকে। তো আমি পেট ভরে ওই দিন ভাত খাইলাম, বুঝছেন। মানে এই মনে হয় যে আপনার খাগড়াছড়িতে জয়েন হওয়ার পরে এই প্রথম একদম ভর পেট মানে খাবার খাইলাম, খাবারও খাইলাম, পেটও বললো, ভালোও লাগলো। এরপর থেকে এই সুচি মাঝে মাঝে আমার জন্য খাবার নিয়ে আসতো। আমার জন্য মাঝে মাঝে বলতে প্রতিদিন দুপুরে, যখন আমার দিনের বেলায় ডিউটি হতো তখনও তার কাছ থেকে খাবার নিতাম, আর রাতের বেলায় ডিউটি হলে তখনও তার কাছ থেকে খাবার নিতাম। এরকম করে গল্পটা একদিন দুই দিনের না, প্রায় 1.5 থেকে 2 মাসের মতো প্রতিনিয়ত ও আসতো, আমার খাবার দিত, আমি খাবার খাইতাম, ওর কাছ থেকে নিয়ে যেতাম। এমন করতে করতে একদিন ও আমাকে ওদের পাড়ায় নিয়ে যায়। মানে আমি ওকে নিজেই বললাম যে আজকে আমার ভালো লাগতেছে না, আমার তো নাইট ডিউটি, চলো তোমার তো কাজ শেষ তাড়াতাড়ি, আমি তোমার সাথে তোমাদের পাড়া থেকে একটু ঘুরে আসি। তো এখানে একটা অবাক করা বিষয় হলো কি জানেন, ও আমাকে ওদের পাড়ায় নিয়ে গেল, কিন্তু ও আমাকে আঙ্গুল দিয়ে যে পাড়াটা দেখালো ওই পাড়ায় নিয়ে যায়নি, আমাকে ভিন্ন একটা পাহাড়ে নিয়ে গেছে। ওই পাহাড়ে একটাই ঘর আছে, মানে ওদেরই ঘর আছে, আর কোনো ঘর নাই। আমি তখন বললাম এটা কি তোমাদের পাড়া? বলে হ্যাঁ। আমি বললাম এখানে আর কোনো ঘর বাড়ি নাই, শুধু কি তুমি আর তোমার মা একাই থাকো? তখনও কিন্তু তার ঘরে আমি যাইনি। বলে হ্যাঁ, আমি আর আমার মা একাই থাকি। আমি তখন বললাম তোমাদের পাড়ার কারবারি কে? বলে ওই পাড়ার কারবারি যে, এই পাড়ার কারবারিও সে। এখন আমাদের পাড়ার কোনো নাম দেওয়া হয়নি, নাম দেওয়া হলে পরে এখানে কারবারি হবে। আর আমরা তো এখানে নতুন করে ঘর বেঁধেছি, ঘর বাঁধছি, এখন ওভাবে নাম দেওয়া হয়নি। আমি বললাম সুচি, তুমি খুব ভালো বাংলায় কথা বলতে পারো, তোমার বাংলার কথা বলার ধরন না অনেক সুন্দর। আমাকে বলে ধন্যবাদ। এমন করে ওর ঘরে গেলাম, যাওয়ার পরে ওর মাকে দেখতে পেলাম। ওর মা মোটামুটি একটু বয়স্ক মানুষ, এবং বয়স্ক হলেও না খুবই অতিথিপরায়ণ। ওনার ঘরে যাওয়ার পরে আমার সাথে খুব মিষ্টি করে কথা বলল, সুন্দর করে কথা বলল, ঘরের ভিতরে ঢুকতে দিল, এবং আদর সমাদর যতটুকু পাওয়ার ঠিক ততটুকুই তাদের ঘরে আমি পেলাম। গোধূলি সন্ধ্যা হয়ে গেল, পশ্চিমের আকাশে সূর্য হেলে পড়েছে, পাহাড়ের বুকে পোকারা পাখিরা ঝিকিমিকি করে ডাকতে শুরু করলো। ওই মুহূর্তে আমি তখন সুচিরে বললাম সুচি, আমার তো ক্যাম্পে ফিরতে হবে, কারণ একটু পরে আমাকে জয়েন করতে হবে আমাদের নাইট ডিউটি, আমি চলে যাই। এই বলে সুচির কাছ থেকে বিদায় নিয়ে আমি আবারও চলে আসলাম আমাদের ক্যাম্পে। এমন করতে করতে প্রায় 1.5 থেকে 2 মাস পরে হঠাৎ করে সুচি মাঝে মাঝে এখানে আসতো, আবার মাঝে মাঝে আসতো না। তো ও আসুক বা না আসুক আমার জন্য খাবার নিয়ে আসতো, এভাবে অনেক দিন কাটার পরে একদিন আমাকে বলল যে রাশেদ ভাই, আমি আমার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যাব, আমি 1 সপ্তাহ আসবো না। তা আমি বললাম যে তুমি যদি 1 সপ্তাহ না আসো, আমি 1 সপ্তাহ খাবার কোথায় পাবো? ও আমাকে বলে খাবার পাবেন, সমস্যা নেই, আমি 1 সপ্তাহ আসবো না। তাই বললাম আমার খাবার কে দিবে? তার কথা বলে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি অন্য কাউকে দিয়ে খাবার পাঠাতে হবে না, 1 সপ্তাহ তুমি না আসলেও সমস্যা নেই, আমি 1 সপ্তাহ খাবো না, আমি না খেয়ে থাকবো, দুপুরে তুমি আমার খাবার আইনে দিলে পরে আবার খাবো। আমি কী করতাম, দুপুরে তো আর্মিদের খাবার ছিল, এটা খাইতামই। এরপরে আবার ওই কুচিতে গিয়ে ও আবার যেই খাবারটা দিত ওই ওর খাবারটাও খাইতাম, মানে 2টা খাবারই আমি খাইতাম। তো 2টা খাবার খেতে খেতে ও যখন 1 সপ্তাহের জন্য আমার কাছ থেকে ছুটে নিল যে 1 সপ্তাহ আসবে না,
ওই সময় আমাদের একজন অফিসার আসে, মানে একজন কর্নেল আসে, মানে নামটা নাই বলি। স্যার তখন মানে ডাউট করে ফেলে। স্যার মানে খুবই আপনার মানে সক্ষম স্যার ছিলেন, উনি সব কিছু বুঝতে পারতেন, মানে তাকালেই বুঝতে পারতেন যে এখানে কী হচ্ছে না হচ্ছে। উনি আমার মুখের দিকে তাকিয়ে বলতেছে, আমার এইভাবে ঘাড়ে হাত দিছে এবং দেওয়ার পরে বলতেছে, তুমি কি ক্যাম্পের খাবার খাও না বাইরের খাবার খাও? মানে স্যার খুবই ট্যালেন্ট ছিল, খুবই ট্যালেন্ট। আমি বললাম যে স্যার ক্যাম্পের খাবার খাই। এইটা বলা বলি তখন আমাকে একটা মানে আমাদের মানে যেভাবে পানিশমেন্টও একটা ছোট পানিশমেন্ট দেয় এবং দেওয়ার পর আমাকে বলে যে তুমি ক্যাম্পের বাইরে খাবার খাও। আমার পেটে হাত দিল, আমার শরীরের কাপড় খুলে বলতেছে, তুমি ক্যাম্পের বাইরে খাবার খাও, তুমি কি খাও বলো, অতিরিক্ত কি খাও? আমি তখন কিছু বলি না। উনি তখন আমাকে বললো যে তুমি যদি ভালোই বলে দাও তা তোমার জন্যও ভালো, আমার জন্যও ভালো, আর যদি না বলো তাহলে কিন্তু তুমি বড় বিপদে পড়বা, তোমাকে অনেক কষ্ট পোয়াতে হবে। আমাকে সত্যি করে বলো যে তুমি কি খাও ক্যাম্পের বাইরে। আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি, কথা বলি না এবং শেষ পর্যন্ত চিন্তা করলাম যদি না বলি শাস্তি আমার আরও বেড়ে যাবে। স্যার হয়তো মনে করবো আমি অ্যালকোহল নিচ্ছি বা অন্য কোনো কিছু খাই। তো আমি বললাম যে স্যার আসলে মূলত আমি খুবই ছোটোবেলা থেকে ভাত রসিক একটা মানুষ, ভাত খেতে খুব পছন্দ করি, যার কারণে দেখা যায় যে আমি ক্যাম্পের বাইরে একটা সাকমা পরিবারে আমি ভাত খাইছি। বলে কখন খাইতাম? বললাম যে স্যার দুপুরে আমাদের এখানে খাওয়ার পরে ওর ক্যাম্পে ওদের বাসায় গিয়ে আমি আবারও খাইতাম। পরে আমাকে বলে যে ওদের বাসায় কোথায়? আমি বললাম যে স্যার ওই পাড়ায়। বলে চলো তো ওই পাড়ায় যাব। এইটা বলার পর আমি তো ভাই ভয় পেয়ে গেছি, কি ওদের পাড়ায় গেলে আবার কি হয় না হয়, কারণ সুচিত আমাকে গোপনে এসে খাওয়াইতো। এখন স্যার কিন্তু ওদের উপরে পানিশমেন্ট নেবে যে কেন মানে সেনাবাহিনীকে গোপনে খাবার দেওয়া হয়েছে, একটা ঝামেলা করবে। এরপরও তখন কি করলো, আমার সাথে স্যার বললো ওখানে যাবে। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, মানে আমি তো যেতেই হবে যেহেতু উনি বললো। তো ওনার সাথে তখন আমাদের আরও কিছু সোলজার ছিল, সবাই মিলে তখন পাহাড়ের পথে হাঁটতে শুরু করলাম যে ওই বাড়িতে যাব। মানে স্যার বারবার বলতেছে যে এত বড় সাহস কী করে হলো যে আমার সেনাবাহিনীকে খাবার খাওয়িয়ে তাদেরকে স্বাস্থ্যবান বানিয়ে তাদের ক্ষতি করতেছে না। আর যাই হোক, এটাকে মাফ করা যাবে না। স্যার একটু খুবভাবে রেগেই গেল এবং রেগে আমাকে কথাবার্তাগুলো বলতেছে। আমি তখন চুপচাপ স্যারের সাথে হেঁটে হেঁটে ওই দুর্গম পাহাড়ি এলাকায় ওই সুচিদের বাড়ির কাছাকাছি গেলাম। তো সুচিদের বাড়িতে যাওয়ার আগে একটা পাহাড় আছে, এই পাহাড়টা থেকেও সুচিদের বাড়ির মানে যাওয়ার আগে একটা পাহাড়, এরপর উঁচা একটা পাহাড়, তারপরে তাদের টিলাটা। তো উঁচা টিলাটা পার হওয়ার পরে হঠাৎ করে ওদের বাড়ির দিকে তাকিয়ে দেখতেছি ওই পাহাড়ের উপরে ওদের ঘর বাড়ি কিছুই নাই। স্যারকে নিয়ে আমি তখন পাহাড়ের উপরে গেলাম, ওখানে যে ঘর বানানো হয়েছে, ঘর বানানোরও কোনো মানে ইয়েই নাই, মানে টোটালি মানে কিছুই নেই। এখানে গাছগাছালি ঘাস জমে আছে। তো স্যার আমাকে বলে কোন বাড়ি, কোন পাড়া? আমি বললাম স্যার এই পাড়া এবং এই ঘর। স্যার আমাকে বলে ঘর তুমি কই দেখলা? এখানে তো কোনো ঘর নাই। তখন কিন্তু আপনার প্রায় দুপুরের কাছাকাছি, বুঝতেই পারতেছেন যে পরন্ত দুপুর এবং চারদিকে রোদে খাখা করতেছে এমন একটা সময়। আমাকে বলে রাশেদ এখানে তো কোনো ঘর নাই। আমি বললাম স্যার এখানকার একটা মেয়ে ছিল, নাম ছিল সুচি, এবং তার মা, তারা দুজনেই এখানে ঘর বানিয়ে থাকতো। হয়তো এমনও হতে পারে যে তারা সম্ভবত তাদের ঘর ভেঙে এখান থেকে নিয়ে গেছে। পরে তিনি বললো যে না, এখানে তো ঘর বানালে অন্তত ঘরের তো একটা চিহ্ন থাকবে, যেখানে তো ঘরের একটা চিহ্ন থাকবে যেখানে ঘর বানানো হয়েছে, বাট এরকম কোনো চিহ্ন তো এখানে নাই, আমি তো কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। তো তোমাকে কে বললো যেখানে ঘর আছে? আমি বললাম স্যার আমাকে সুচি নিজে নিয়ে আসছে এবং এনে আমাকে এই জায়গায় ও বসাইছে, আমি তাদের ঘরে ঢুকছি, তার মা আমাকে খাওয়াইছে, তাদের বাসায় আমি খাইছি, আমি নিজে খাইছি স্যার, আমি ঘর দেখেছি। স্যার তখন আমার চোখের দিকে তাকিয়ে আমাকে বিশ্বাস করলো যে আমি যা বলেছি সব সত্য বলতেছে। স্যার তখন করলো কি, আমাদের ওই পাড়ারে মানে ওই পাড়ারই কারবারই দাদাকে তখন সেনাবাহিনী দিয়ে ডাকা এলো। দাদা তখন আসছে, আসার পরে দাদারে বলল যে এখানে কি কোনো আপনাদের পাড়ার কারো ঘর ছিল? দাদা বলে না, আমার পাড়ার কোনো মানুষের এখানে তো কোনো ঘর ছিল না, এটা তো একটা ছোটো টিলা, এখানে কারো কোনো ঘর নাই। মানে আমি তখন কি বলবো, আসলে আমি বলে বুঝাইতে পারতেছি না যে আমার ভিতরের অবস্থা তখন কি হইতেছে। কী রে, যে ঘরে আমি ঢুকলাম, খাবার খাইলাম, ঘরের মানুষদের সাথে কথা বললাম, এখন জানতে পারি ওই ঘরে কোনো মানুষই কখনোই ওই ঘরে ছিল না। তো কারবারি দাদা তখন বলতেছে স্যার কি হয়েছে? বলে না কিছুই হয়নি, তবে আপনাকে একটা জিনিস সাবধান করে দিচ্ছি, আপনার পাড়ার মানুষে গোপনে গোপনে আমার সোলজারদেরকে খাবার দেয়, সো এটা থেকে সাবধান। যদি এর পরে আমরা এরকম কোনো রিপোর্ট পাই, সোলজারের তো সমস্যা হবে, আপনার পাড়ার মানুষেরও সমস্যা হবে, সো একটু সাবধান হয়ে যান। এটা বলে পাড়ার কারবারিকে আমার দাদা মানে আমাদের স্যার সাঁচালো এবং এরপর আমাকে আবার ক্যাম্পে নিয়ে আসলো।
ক্যাম্পে আনার পরে রাতের বেলায় স্যার আমাকে নিয়ে বসে আমাকে বলে যে রাশেদ, আমি জানতে চাই কি হয়েছে। আমি তখন সত্যিটাই বললাম যে স্যার এমনভাবে ও মেয়েটার সাথে পরিচয়, আমাদের ক্যাম্পের এই পারে হচ্ছে ঝুমের চাষ করতো, এরপরে ও আমাকে প্রতি দুপুরবেলা খাবার দিত, আমি ওদের পাড়ায় যাইতাম, ও আমাকে ওই পাড়ায় নিয়ে গেছে, আমি ওর মার সাথে কথা বলছি। এবং স্যার আমার দিকে তাকে আমার কথাগুলো বিশ্বাস করতেছে, তিনি বলতেছে হ্যাঁ তোমার সবই আমি বিশ্বাস করি, কিন্তু তুমি যে এত বড় একটা কাজ করেছো তোমার ভিতরে কি কোনো ভয় কাজ করেনি? আমি বললাম স্যার ভয় তো পেয়েছি, কিন্তু খাবারের লোভটা সামলাতে পারিনি। তো এরপরে কি হয়েছে আমার সাথে এটা নাই বলি, কারণ এটা গোপনীয়তা রাখাই ভালো, যেহেতু এটা আমার জব, আমার চাকরি। আমি সেখানে আমার উপরে যেই পানিশমেন্ট দেওয়া দরকার, ওই পানিশমেন্ট দীর্ঘ 1 সপ্তাহ ধরে আমাকে দিয়ে গেল। খুব কঠিনভাবে হচ্ছে আমাকে পানিশমেন্ট করলো। 1 সপ্তাহ পরে আমাকে ক্যাম্প থেকে বের করে দিল, যে ক্যাম্প থেকে চলে যাও। তখন আমাকে ক্যাম্প বানিয়ে দিল, নতুন ক্যাম্পে পাঠিয়ে দিল মাটিরাঙ্গা। ওখানে হচ্ছে বাগাইছড়ির ওইদিকে একটা ক্যাম্পে আমাকে তখন পাঠাইলো। তা আমি তখন ওই ক্যাম্পে চলে আসছি। ওই ক্যাম্পে এসে তখন কাজ করতেছি, আগের মতো করে করতেছি, কিন্তু মনটা না ভাল লাগতেছে না। বারবার মনের ভিতরে একটা প্রশ্ন জাগতেছে, সুচি তাহলে কে ছিল যে দীর্ঘ অনেকগুলো মাস ধরে আমাকে দুপুরবেলা খাইয়েছে, কখনোই আমার কাছ থেকে টাকা নেয়নি, উল্টো টাকা আমাকে আমি দিতে চাইলে সে নিত না, আমাকে ফল ফ্রুট খাওয়াইতো, ভাত খাওয়াইতো, আমার পছন্দের খাবার খাওয়াইতো, তার বাড়িতে আমাকে নিয়ে গেল, ঘরেই আমাকে নিয়ে গেল। এখন দেখি সেই ঘরের কোনো অস্তিত্বই নেই, সেই ঘরে কোনো মানুষই নেই। তাহলে সুচি আমাকে কোথায় নিয়ে গিয়েছিল? এটা কি তাহলে ওদের বাড়ি ছিল না? এটা কি তাহলে ওদের ঘর ছিল না? এরকম হাজারটা প্রশ্ন আমাকে প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করতো। একটা পর্যায়ে আমি মানসিকভাবে অনেকটা অসুস্থ হয়ে পড়লাম, আমি আর এটা নিতে পারতেছি না, অনেকটা অসুস্থ হলাম। সেখান থেকে আমি ছুটির জন্য দরখাস্ত করলাম, করে 15 দিনের ছুটিতে আমি তখন বাড়িতে আসি রাজশাহীতে আসার পরে আমি ঠিকমতো খাইতে পারতাম না, ঘুমাইতে পারতাম না। আমার ভিতরে কেমন জানি একটা জ্বালাফোলা একটা ভাব কাজ করতো। শরীরটা মনে হয় জ্বলতেছে এরকম। শরীরে মরিচ লাগাই দিলে যেমন হয় এমন হইতো। মাত্র গোসল করে আসছি, মনে হয় যেন আবার গোসল করতে হবে, আবার গোসল করতে যাইতাম। কোনোভাবেই হচ্ছে নিজেকে নিজে শান্তি দিতে পারতাম না। একটা অস্থিরতা, একটা অস্থির একটা ভাব আমার মাঝে কাজ করতো। তো পরিশেষে সবাই আমাকে জিজ্ঞেস করতো যে কি হয়েছে, কেন এরকমটা হচ্ছে, কোনো কিছুই বুঝতাম না। 15 দিন ছুটি শেষে আমি আবারও বাগাইছড়ির ওখানে যাই, আমাদের সেনা ক্যাম্পে। ওখানে গিয়ে আমি আবারও কাজ করতে শুরু করি। কিন্তু এখন দেখা গেল যে আমি ওখানে ঠিকমতো সোলজারদের কাজ করতে পারি না, ব্যায়াম করতে পারি না, যে কাজ থাকে আমি সেনার কাজগুলো করতে পারি না। দীর্ঘদিন ধরে অফিসারদের বকা টকা খেতে খেতে অবস্থা খুব অবস্থা খারাপ হয়ে গেল, একদম ঝালাফালা হয়ে গেল। সেখান থেকে এক অফিসার আমাকে রাগ করে বললো যে ওরে বান্দরবন ট্রান্সফার কর। আমাকে তখন বান্দরবনের একটা ক্যাম্পে ওখান থেকে ট্রান্সফার করলো। এটা একটা পানিশমেন্ট আর কি। এমন একটা জায়গা আমাকে পাঠাইলো। এরপরে বান্দরবনের থানসি উপজেলার ওখানে পড়ছে, থানসি উপজেলাতে পড়ছে, কিন্তু এটা থানসিরও বাইরে। আপনাকে কি বলবো, নেই কোনো রাস্তাঘাট, নেই কোনো পানির ব্যবস্থা। এবং এমন হইতো যে আমরা অনেক নিচে, পাহাড় থেকে অনেক নিচে এরকম আপনার এরকমভাবে হচ্ছে কাঁধে করে টোলা নিয়ে ওইখান থেকে পানি উঠে তারপরে খাওয়া লাগতো। এক কথায় বলতে গেলে কষ্টের কোনো শেষ ছিল না। এমন কষ্ট, সকাল থেকে রাত অবধি মনে হলো ওখানে বেঁচে থাকাটাই যেন একটা যুদ্ধ। ওই জায়গাটার মধ্যে বেঁচে থাকাটাই একটা যুদ্ধ। তারপরে সেনাদের কাজ তো আছেই। আবার ওই ক্যাম্পে আবার খুব বেশি সেনাবাহিনী ছিল না, অল্প কিছু সেনাবাহিনী ছিল। এটা মায়ানমার সীমান্তের কাছাকাছি। আবার ওইদিকে নাথাই বম বলে একজন ছিল, ওনাদের হচ্ছে যেটা শান্তিবাহিনী বলে, ইনাদেরও একটা ভয় এখানে আছে। তারা হচ্ছে বিভিন্ন পথে বিভিন্ন জায়গায় হচ্ছে তারা এইভাবে আপনার বোমা ফিট করে রাখতো। বোমা ফিট করে রাখতো। ওখানে চলাফেরা করে আমরা যে টলে বেরোতাম রাতের বেলায় বা দিনের বেলায়, যে টলে বেরোইতাম, পাহাড়ি টলে বেরোইতাম, অনেকটা ভয় কাজ করতো। যে কোনো সময় বোমা বিস্ফোরিত হতে পারে। তারা রাস্তার মধ্যে বোমা বিছিয়ে রাখতো। এমন একটা অবস্থা ছিল, একদম ভয় ভীতির মাঝে তখন জীবনযাপন কাটতেছে। এইভাবে প্রায় 1 বছর মতো আমি ক্যাম্পে কাজ করি, পুরো 1 বছর। পরিবারের সাথেও মাঝে মাঝে যোগাযোগ হতো। ওখানে নেটওয়ার্ক ছিল না, টোটালি কোনো নেটওয়ার্ক নাই। আপনি উইদাউট নেটওয়ার্ক কোনো ফোন ইউজ করতে পারতাম না, ইন্টারনেট তো ছিলই না। খুব বাজে একটা অবস্থার মধ্যে ছিলাম। 1 বছর পরে আমার জীবনে যা ঘটেছে তা শুনলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। 1 বছর পরে আমাদের ক্যাম্পে আমাদের ওই ক্যাম্পের মধ্যে হঠাৎ করে একটা মেয়ে আসছে আমাকে খোঁজার জন্য। তখন আপনার মাগরিবের একটু পর হয়ে গেছে।
চারদিকটা মোটামুটি অন্ধকার। ওই দিন আবার বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি, পাহাড়ি রাস্তা খুবই পিচ্ছিল, আমরা মানে টলেও বের হই নাই। এই জন্য মাগরিবের পরে একটা মেয়ে আসছে, আমার সাথের সোলজার এসে আমাকে বলে যে রাশেদ, তোর কোন আত্মীয় আসছে তোর খোঁজার জন্য। হ্যাঁ, আমার কথা হচ্ছে কী রে, আমার আত্মীয় কোত্থেকে আসবে? এই দুর্গম পাহাড়ে তো আমার কোনো আত্মীয় নাই, আর আমার বাড়ি রাজশাহী, আমার আত্মীয়রা কীভাবে এই দুর্গম পাহাড়ের এখানে আসবে? না, এটা হতে পারে না। তারপর আমি বেরোলাম যে ঠিক আছে কে আসছে একটু দেখি। আমি আমার মানে ক্যাম্প থেকে বেরোলাম। বেরোয়ার পরে আমি প্রথমেই দেখে মনে হয়েছে না ওখানে আমি সেন্সলেস হয়ে যাবো, মানে জ্ঞান হারিয়ে ফেলবে এমন একটা অবস্থা। সাথে একটা বাঁশের খুঁটি ছিল, বাঁশের খুঁটিটাকে ধরে আমি ওখানে একটু দাঁড়ালাম, খুঁটিটা ধরে একটু দাঁড়াইলাম। এবং মানে এমন একটা পরিস্থিতি, এমন একটা অবস্থা আপনাকে ঠিক বলে বোঝাতে পারবো না। মানে আমি চোখের সামনে যাকে দেখতে পাচ্ছি আমি বিশ্বাস করতে পারতেছি না যে এই সেই, মানে এই যে সেই, তা আমি বিশ্বাস করতে পারতেছি না। চোখের সামনে যাকে দেখতেছি, আমি চোখের সামনে দেখতেছি আমার আজ থেকে প্রায় 2 বছর আগে, যার কারণে আজকে আমি বাগাইছড়ি ছেড়ে এই দুর্গম পাহাড়ে এই থামসি উপজেলার মধ্যে আসতে হলো, সেই সূচি। মানে আমি আর তখন কথা বলতে পারি না ওকে দেখার পরে। আমি মানে তারপর আমাকে ডাকা হলো, ডাকার পরে আমি গেলাম। তো ও আমার রিলেটিভ বললো, যার কারণে ওখানকার যিনি সিকিউরিটি ছিলেন ইনিও মনে করলো তাই হবে। পরে একটা জায়গায় বসছি, বসার পরে আমি ওর দিকে তাকায় আছি, ও আমার দিকে তাকায় আছে। আমি বললাম যে তুমি এখানে কিভাবে আসলা বা কিভাবে জানলা যে আমি এই জায়গায় আসি, তুমি কি? এটাই প্রথমে প্রশ্ন করি। ও আমাকে বলে আমি সুচি। আমি বললাম তুমি যে সুচি এটা তো আমি জানি, কিন্তু সুচি তুমি এত বছর পরে কোত্থেকে আসলা এবং তুমি কোথায় চলে গেছিলাম? তোমাদের ঘর বাড়ি কিছুই ছিল না। মানে সুচি আমি এইসব কি মানে কি বলবো আমি নিজেও জানি না। ও আমাকে বলে আমাদের ঘর বাড়ি ঠিকই ছিল, আপনি সম্ভবত অন্য একটা জায়গায় গেছেন। আমাদের ঘরে তো আপনি একবার গেছেন, আপনি হয়তো আমাদের পাড়া চিনতে পারেন নাই। আমাদের ঘরও আছে, আমার মাও আছে, আপনি সম্ভবত অন্য কোনো পাড়ায় গেছেন, অন্য কোনো পাহাড়ে গেছেন, কারণ ওখানে তো ছোটো ছোটো অনেকগুলো টিলা আছে। আপনি সম্ভবত অন্য কোনো টিলায় গেছেন, আপনি আমাদের টিলায় যান নাই। আমি তখন বললাম আচ্ছা এটা না হয়ে মানলাম, কিন্তু আমি এখানে আছি এইটা তুমি কি করে জানলা? ও বলে এটা বের করতে আমার 1.5 বছর সময় লাগছে। আপনাদের ক্যাম্প থেকে অনেক কষ্টের পরে বাগাইছড়ি থেকে জানতে পারি আপনি এখানে আছেন। বহু কষ্টের পর আপনার ঠিকানা আমি খুঁজে বের করছি। তা আমি বললাম যে তুমি এত রাতের বেলায়, আবার সারাদিন বৃষ্টি হলো, পাহাড়ে তো কোনো মানুষ উঠার মতো অবস্থা নাই, এত পিচ্ছিল অবস্থাতে তুমি এখানে কিভাবে আসলা? আমাকে বলে এখানে আমার রিলেটিভ আছে, আমার আত্মীয় আছে, আত্মীয়র বাড়ি থেকে আমি এখানে আসছি, এই পাড়ায় আমার আত্মীয় আছে। আমি বললাম সুচি আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না যে আমি তোমাকে আবার দেখব বা তোমার সাথে আমার এরপরে কখনো দেখা হবে, এইটা আমার কল্পনার মধ্যেও ছিল না। আমি কখনো স্বপ্নও ভাবতে পারিনি যে এরপরে আমি আবার তোমাকে কখনো দেখতে পাবো। সুচি আমি সত্যিই বলতেছি যে আমি তোমার জন্য খুব বেকুল হয়ে গেছিলাম। আমার ওখান থেকে মানে আমি যে ভাত খাইতাম গোপনে গোপনে, এটা আমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, আমার স্বাস্থ্য অনেক বেড়ে যায়, আমার স্যার বুঝে যায়। এবং যাই হোক আমি যদি তোমাদের ওই পাহাড়ে না গিয়ে অন্য কোনো টিলায় তোমাকে খুঁজে থাকে, তাহলে আমি ভালোই করছি যে তোমার ওই ঠিকানাটা আমাদের বস জানতে পারেনি বা স্যার জানতে পারেনি, জানতে পারলে হয়তো তোমাদের ক্ষতি করতো। তো আমাকে বল আমি তো এখানেই থাকি, ওই পাড়ার মধ্যেই থাকি, আমার আত্মীয়র বাড়িতে আসছি, তো আমি কি আপনার সাথে দেখা করতে আসবো? আমি আজকে এখানে আসছি। আমি বললাম হ্যাঁ তুমি দিনের বেলা আইসো। যেখানে আমাদের গার্ড ছিল, নাম ছিল শহীদ। আমি বললাম আমাদের তো এখানে মানে আমরা সেনা সদস্য এখানে খুবই কম আছি, অনেক কম মানুষ, তো তুমি যদি শহীদকে এসে বলো তাহলে শহীদ আমাকে ডেকে দিবে। তো আমি শহীদের সাথে ওরা কথা বলাই দিলাম, ও তখন রাতের বেলা চলে গেছে। তো চলে যাওয়ার পরে 9টার দিকে শহীদ আমাকে বলতেছে যে রাশেদ এখানকার পাহাড়ি মেয়েরা ভালো হয় না, ওরা খুব খারাপ হয়। এর আগেও আরেকজন মানে সোলজারের সাথে একটা খারাপ ঘটনা ঘটেছে, তা বলতে চাই না, বাট আমি তোরে বলবো যে তুই আসলে একটু সাবধান হয়ে যা, সতর্ক হয়ে যা, এখানকার মেয়েদের সাথে কথা বলা ঠিক না। তাই আমি বললাম দেখ এই মেয়েটা এখানকার না, মেয়েটা হচ্ছে খাগড়াছড়ির, এবং ওর সাথে আমার বহু বছর ধরে পরিচয় আছে, আজকে 2 বছর ধরে ওকে আমি চিনি। সুতরাং ওকে ভয় পাওয়ার কিছুই না, ও খুব ভালো মনের একটা মেয়ে, ও আমাদের ক্যাম্পে আসলে কোনো কিছু হবে না, তুই কোনো কিছু মনে করিস না। ও আমাকে তারপরেও বলতেছে যে দেখ আসলে আমার কাছে এটা ভালো মনে হচ্ছে না, এরপরেও যদি তুই সাপোর্ট করিস বা তুই ভালো মনে করিস তাহলে তোর ভালো তুই বুঝবি, আমার তো আর কিছু করার নাই। বাট আমার তোর সতর্ক করা দরকার ছিল, আমি তোকে জাস্ট সতর্ক করেছি, ভেরি বি কেয়ারফুল। আমি বললাম আচ্ছা দোস্ত ঠিক আছে, থ্যাংক ইউ, আমি আমার মতো করে আছি। এরপরে প্রায় প্রতিদিনই সুচি সন্ধ্যার পরে আমার কাছে আসতো, আমি তার সাথে দেখা করতাম, কথা বলতাম, মাঝে মাঝে এটা সেটা আমার জন্য খাবারও নিয়ে আসতো, যদিও বাইরের খাবার আমাদের ক্যাম্পে অ্যালাও ছিল না।
আমি চুরি করে খাইতাম। ওর সাথে তখন আমার একটা গভীর সম্পর্ক শুরু হয়ে যায়, যে সম্পর্কটা আপনি এক কথায় বলতে গেলে বলা চলে যেন ভালোবাসার সম্পর্ক। সূচিকে আমি এক নজর না দেখলে থাকতে পারতাম না। প্রতি সন্ধ্যার পর ওর জন্য অপেক্ষা করতাম, ও ক্যাম্পে আসবে, আমার সাথে দেখা করবে। ও আসতো এবং আমার সাথে দেখা করতো। এরকমও হতো মাঝে মাঝে আমি যখন নাইট ডিউটি করতাম, আমার বন্ধুর সহিত আমাকে সাহায্য করতো। ও হচ্ছে পাহাড়ের চূড়ে এসে দাঁড়াইতো, আমাদের একটা টাইমিং ছিল। ওই টাইমে আমি শহীদকে গার্ডে দাঁড়া করিয়ে ওখানে যাইতাম এবং ওর সাথে আমি ঘন্টার পর ঘন্টা ওই দুর্গম পাহাড়ে বসে গল্প করতাম। আমার কাছে মনে হলো যেন পৃথিবীর স্বর্গ এসে নেমেছে ওই দুর্গম পাহাড়ে, এবং পাহাড়ের সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর হয় রাতের বেলায়। রাতে যেন পাহাড় কথা বলে, রাতের পাহাড়ের প্রকৃতি চোখে না দেখলে যেন বিশ্বাস করা যায় না। এমন পাহাড়ি পরিবেশে পাহাড়ি মেয়ে সূচি চাকমার সাথে আমার এক অন্যরকম মধুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সূচি আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে এবং আমিও সূচিকে এক অন্য রাজ্যে অন্যভাবে ভালোবাসতে শুরু করি। দীর্ঘদিন ধরে ভালোবাসার গল্প চলতে থাকে। আমি সূচিকে বলি, তুমি তোমার পাড়ায় যাবা না, তোমাদের খাগড়াছড়ি যাবা না? ও বলে, না, এখানে যে দিদির বাড়ি আসছি আমি ওখানে থাকবো, এখানে থাকলে তোমার সাথে আমার দেখা হয়, কথা হয়। আমার খাগড়াছড়ি গেলে তো তোমার সাথে দেখা হবে না। এবং একটা পর্যায়ে আমার তার প্রতি এত ভালো লাগে কাজ করতে শুরু হলো, তখনই আমাদের ক্যাম্পে কথোপকথন চলতেছে আমাকে এখান থেকে আবারও বদলি করাই দিবে। এই জায়গা থেকে বদলি করে আমাকে চট্টগ্রাম ক্যাম্পে পাঠাই দিবে। তো আমি যদি চট্টগ্রাম ক্যাম্পে চলে যাই তাহলে তো আমার সূচির সাথে আর দেখা হবে না। আর এই দুর্গম পাহাড়ে তো কোনো ফোনেরও, মোবাইল ফোনেরও ব্যবস্থা নেই যে আমি ওর সাথে কখনো ফোনের মাধ্যমে যোগাযোগ করবো, এমন তো ব্যবস্থা নেই। আমি তখন সূচিরে বললাম, সূচি, আমি তোমাকে অনেক ভালোবাসি, আই হোপ যে তুমিও আমাকে ভালোবাসো। আমরা দুজন দুজনকে অসম্ভব রকমের ভালোবাসি, কিন্তু আমাদের এই ভালোবাসার গল্পের শেষ পরিণতি কী হবে? আমি তো এখানে থাকতে পারবো না, এখান থেকে আমার বদলি হয়ে যাবে, আমি চট্টগ্রাম ক্যাম্পে চলে যাব। এখন চট্টগ্রাম ক্যাম্পে চলে গেলে তো আর তোমার সাথে এইভাবে দেখা করতে পারবো না, আর তুমিও তো চট্টগ্রাম ক্যাম্পে গিয়ে আমার সাথে দেখা করা সম্ভব না। তাহলে আমরা কি করব? এক রাতে আমি তখন সূচির সাথে এই নিয়ে আলোচনা করি। সূচি তখন আমাকে বলে যে তুমি যা বলবা তাই হবে। আমি তখন বললাম, সূচি, তাহলে একটা কাজ করি, আমি তোমাকে ভালোবাসি, সুতরাং আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি চাই আমি তোমাকে গোপনে বিয়ে করে আমি তোমাকে কোথাও গোপনে রেখে দিব। এবং বিয়ের কথা বলাতেই না সূচি জানি কেমন মুখটা খুব কালো করে ফেলে, মানে ও আসলে মূলত আমাকে বিয়ে করতে চায় না। আমি তখন বললাম যে সূচি, মানে তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? আমাদের সম্পর্ক হোক, আমাদের সংসার হোক, এমন কোনো ইচ্ছে কি তোমার মনে জাগে না? ও তখন আমাকে বলে যে না, বিয়ে তো আমি করবই, কিন্তু মানে আমার কাছে কেন জানি মনে হয় যে আপনি তো মুসলমান আর আমি তো মুসলিমও না, আমি সাকমা, সুতরাং আপনার সাথে আমার বিয়ে হবে কি এটা আসলে আমি বুঝতেছি না। আমি বললাম, আরে না বোঝার কী আছে, আর না হবারও বা কী আছে? তুমি দেখতে শুনতে রূপবতী, গুণবতী, সর্বদিক থেকে তুমি ঠিক আছো। সো তোমার সাথে আমার বিয়ে হলে তো আমাদের ভালোই হবে, এখানে তো আমাদের খারাপের কিছু নাই। ও তখন বলতেছে যে না, আমার ভিতরে কেন জানি একটা ভয় লাগা কাজ করতেছে, আমি আপনাকে বোঝাতে পারবো না। তা আমি বললাম যে হঠাৎ করে তোমার ভিতরে ভয় লাগার কাজ করার কারণ কি? ও আমাকে বললো যে জানি না। আচ্ছা ঠিক আছে, আপনি যদি এখান থেকে বদলি হয়ে চলে যান তাহলে একটা ডেট দিয়ে যান, এই ডেটে আমি ক্যাম্পে যাব আপনাকে খোঁজার জন্য। আপনি আমাকে ক্যাম্পের পুরো ঠিকানা দিয়ে যান, আমি ওখানে গিয়ে আপনার সাথে পালায়ে যাব। আমি বললাম শিওর? তো বলে হ্যাঁ শিওর। একথা বলার পর আমরা দুজন মিলে একটা ডেট করলাম, কারণ এর পরের দিনে আমার ট্রান্সফার, আমি ওখান থেকে চলে যাব। দুজনে মিলে আলোচনা করলাম, একটা ডেট ঠিক করলাম যে এই ডেটে ও চিটংয়ে চলে আসবে এবং আসলে আমি ওকে বিয়ে করব, বা আমরা একসাথে ওকে গোপনে আমি বিয়ে করে রেখে দিব, এরকম পরিকল্পনা ছিল। তা আমি ওকে বৃহস্পতিবারের ডেট দিয়েছিলাম যে বৃহস্পতিবার তুমি আসবা, এই ঠিকানা দিলাম। দেওয়ার পরে ও তখন বৃহস্পতিবারে আসার কথা। এটা আমি ক্যাম্প মানে আপনার এখান থেকে যাওয়ার মানে থানসি থেকে যাওয়ার 15 দিন পরে ও আসবে। তো 15 দিন পরে যে ডেট আমি ওকে দিলাম সেই ডেটে আমি ছুটিও কাটাইছি যে আমি ওই দিন ছুটিতে থাকবো, ও আসবে। ওর জন্য একটা ভাষ্য আমি ভাড়া করছি যে ভাষাও থাকবে। কিন্তু অবাক বিষয় হচ্ছে ও আর আসলো না। আর 15 তারিখে ও আর আসলো না, এবং না আসার পরে আমি ভাবলাম হয়তো ওর কোনো একটা সমস্যা হয়েছে। আমি ঘাটকে বলে রেখেছি যে যদি আমাকে কেউ খুঁজতে আসে তাহলে আমাকে ডেকে দিবেন। এইভাবে 2 দিন 3 দিন 4 দিন কেটে গেল, কিন্তু ওর কোনো খোঁজ আর আমি পেলাম না। তখন মানসিকভাবে আমি একটা পাগল হয়ে গেলাম, কি ব্যাপার, ও কি তাহলে আসতে চায় না? তার মানে ওর মন খারাপ ছিল, ও আসতে চায় না, এটাই সম্ভবত কারণ হতে পারে যে ও আসবে না। আমি তখন করলাম কি, চট্টগ্রাম থেকে আবারও ছুটি কাটাইলাম। আমি কিন্তু বারবার ছুটি কাটাইতেছি, এবং আমাদের যে বাৎসরিক যে ছুটিটা এটা আমার মানে মার্চ মাসের মধ্যে শেষ হয়ে যায়, এরপর আর ছুটি থাকে না, আমার অনেক সমস্যা হয়ে যায়। ছুটি নিয়ে আমি তখন হচ্ছে আমাদের সেই দুর্গম পাহাড়ের প্রথমে আবারও আসছি, ওই জায়গায় যেখানে তার সাথে আমার দেখা। এবং ওই পাড়ায় আসার পরে সেই পাড়ায় যে পাড়ার ঠিকানাও আমাকে দিল,
আমি সে পাড়ায় প্রতিটা পরিবারের কাছে গেলাম, জিজ্ঞেস করলাম যে আপনাদের পাড়ায় সুচি নামের খাগড়াছড়ির কোনো মেয়ে আসছে কিনা। পাড়ার কারবারির সাথে কথা বলি, পাড়ার অন্য অন্য লোকদের সাথে কথা বলি, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে কেউই আমাকে বলে না। মানে এই পাড়ার কোনো লোকই বলে না যে তাদের পাড়ায় সুচি নামের কোনো মেয়ে আসছে বা সুচি নামের কোনো মেয়ে ছিল। আমি প্রায় একদিন ধরে এটা ওখানে আলোচনা করি, বাট ওরা আমি পাই নাই। ওইখান থেকে না পেয়ে পরের দিন আমি চলে যাই আবারও খাগড়াছড়িতে। খাগড়াছড়ি যাওয়ার পর আমাদের প্রথম যে ক্যাম্প ছিল, আমি প্রথম যেখানে কাজ করতাম, সেখান থেকে আমি তখন ওই পাড়ার কারবারির কাছে যাই। পাড়ার কারবারির কাছে যাওয়ার পরে পাড়ার কারবারি আমাকে চিনতে পারে না। ওই সময় আমি তার পরিচয় দিলাম, পরে সে চিনছে। আমি বললাম যে এই পাহাড়ের মানে আপনাদের পাড়া ছাড়া, মানে আপনাদের যে পাহাড় আছে, যে পাড়া আছে, এই পাড়া ছাড়া আশেপাশে কোনো ঘর আছে কিনা, যে ঘরে আপনাদের পাড়ার মাধ্যমে চলে, আপনি ওই পাড়ার কারবারি, ছোটো কোনো ঘর আছে? উনি বলে যে না, আমাদের পাড়ার যতগুলো পরিবার আছে সবগুলো পরিবার আমরা একই সাথে বসবাস করি, আমাদের আলাদা কোনো জায়গা নেই বা আলাদা কোনো থাকার কোনো আলাদা কোনো ঘরও নেই, আমরা সবাই একসাথেই থাকি। আমি তখন বললাম যে সুচি নামের কেউ আপনাদের পাড়ায় আছে কিনা, আপনার পাড়ার ভিতরে, আপনি যে পাড়ার কারবারি? বলেন না, সুচি নামের আমাদের কারোর সাথে কোনো পরিচয় নেই এবং সুচি নামের কাউকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। মানে উনি ডিরেক্টলি বলল। আমি তখন পাগল হয়ে গেলাম, কিরে ও আসলে কে? মানে ওরে আমি এদিকে খুঁজতেছি, ওই দিক থেকে ক্যাম্প থেকে আমার খোঁজার মানে খুঁজতে বেরিয়ে গেছে, কারণ আমি তো জয়েন করার যেদিন কথা ছিল জয়েন করতেছি না, এই খাগড়াছড়ির ওখানেই পড়েছি, ওই পাড়ার মধ্যে পড়ে আসি, পাড়াতে খাইতেছি, ঘুমাইতেছি, মানে এমন একটা অবস্থা যা আপনাকে বলে বোঝাতে পারবো না। সে সময় আমাদের পরিবারের কাছে তখন চিঠি গেল যে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি ক্যাম্প থেকে বেরিয়ে গেছি, ক্যাম্পে ফিরতেছি না, চিঠি গেল। তো অনেক দিন পর্যন্ত আমি পাড়ায় ঘুরলাম, বিভিন্ন জায়গায় আমাকে খুঁজে বেড়ালাম, কিন্তু ওর কোনো অস্তিত্ব বা ঠিকানা আমি আর কোনো কিছুই খুঁজে পেলাম না। সবশেষ প্রায় 1.5 মাস পরে আমি আমার বাড়িতে ফিরে যাই রাজশাহীতে। আমার চাকরি কি হয়েছে না হয়েছে, চাকরি আছে কি না আমি সেটাও জানি না। এবং 1.5 মাস পরে বাড়িতে ফিরে যাওয়ার পরে আমি জানতে পারি চাকরি থেকে আমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং সেই বরখাস্তের চিঠিও আমাদের পরিবারে আসছে। বাড়িতে যাওয়ার পরে এবং আমি যা যা ঘটিয়েছি সেই সবই আমার আব্বা জানতে পারছে, আব্বার বন্ধুর মাধ্যমে আমি যা যা করেছি সবই জানতে পারছে। বাড়িতে আসার পরে মানসিকভাবে আমি প্রচণ্ড রকমের ভেঙে পড়েছি। আমার আব্বা আমার উপরে ঝগড়া করে, ঝামেলা করে। আম্মা বলে ঝগড়া ঝামেলা করো না, ও মানসিকভাবে এমনি অনেক বিধ্বস্ত অবস্থার মধ্যে আছে, ওর সাথে এরকম করানোর কী হয়েছে, আমরা ওর সাথে কথাবার্তা বলি। তো আমার মা কথা বলে আমাকে জিজ্ঞেস করে, রাশেদ কী হয়েছে বাবা, তুই মায়ের কাছে খুলে বল তো, কী বিষয় নিয়ে তুই এরকম চিন্তিত, এরকম টেনশনের মধ্যে আছিস, তোর কী হয়েছে বল। তা আমি মাকে কিছুই বলি না, আসলে বলার মতো কোনো অবকাশ তো আমার না। আমি কী বলবো, যাকে আমি নিজেই চিনি না, যার কোনো বাড়ির ঘরের ঠিকানা আমি জানি না, আমি পাগলের মতো হয়ে গেছি। আর আব্বা তো বকাবাদ্য করে শেষ করে ফেলতেছে। আমি সাকমা মেয়ের প্রেমে পড়ছি, সাকমার প্রেমে পড়ে সাকমার পিছনে ঘুরতে ঘুরতে আমি সংসার ধ্বংস করে দিয়েছি, পরিবার ধ্বংস করে দিয়েছি, আমি মানুষ নই, আমি অমানুষ। আব্বা তার মতো করে যেভাবে পারতেছে ওভাবে আমার সাথে খারাপ ব্যবহার, দুর্ব্যবহার প্রতিনিয়তই করে যাচ্ছে। আমি তখন আর কি করব, আমার বলার মতো কোনো ভাষা নাই। আমি তখন একরকম অন্যরকম একটা অবস্থার মধ্যে চলে গেছি। আবার সাময়িকভাবে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা মানুষ আমি। এরকম করে দীর্ঘদিন খাওয়া নাই দাওয়া নাই, শুধু ওরে খুঁজতেছি যে সূচি কোথায়, ওরেই খুঁজি, বাট ওরে তো আমি আর পাই না। এমন করতে করতে পরিবার থেকে তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে আমাকে বিয়ে করাই দিবে। যেহেতু আমার ভিতরে এই ধরনের কাজগুলো করতেছে বা আমি মানসিকভাবে এই পর্যায়ে চলে গেছি, অনেক বিধ্বস্ত অবস্থায় চলে গেছি, তখন আব্বা আম্মার সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাই দিবে এবং বিয়ে করাইলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, তাদের এরকম চিন্তাভাবনাই ছিল। সেখান থেকে আমার পরিবার তখন মেয়ে খুঁজতে শুরু করে, আমাকে বিয়ে করার কথা বলে। বাট আমার বিয়ের বিষয়ে কোনো নাই যে বিয়ে করব না করব। বাট যেদিন আমার বিয়ে পরিবার থেকে বিয়ে শাদী ঠিক করলো, ডেটও ঠিক করলো, দিনও ঠিক করলো। বাট যেদিন আমার বিয়ে ভাই, ওই দিন আমার প্রচণ্ড জ্বর উঠছে। এত পরিমাণের জ্বর, আমি জ্বরের শোয়াতে করতে পারি না, আমার গা মনে হয় পুড়ে যাওয়ার মতো অবস্থা। আমার আব্বা বারবার বলতেছে যে কী হয়েছে, যেদিন আমার বিয়ে, এবং আমাকে একরকম আমার বিয়ের দিন আমি কম্বল গায়ে দিয়ে বিয়ে করতে গেছি। এত পরিমাণের জ্বরে কোনোভাবে বিয়ে করে ঘরে আসছি। ঘরে আসার পর আমি জ্বরের মধ্যে কাতরাইতে আসি জ্বরে, প্রচণ্ড রকমের জ্বর। তো এই জ্বরের ভিতরে আমার বউ তখন বাসর ঘরে ঢুকছে। ঢুকার পরে হঠাৎ করে আমি আমার বউরে দেখতেছি সে সাকমা পোশাক পরিহিত অবস্থায়। আমারই বউ আমারই, যাকে বিয়ে করছে তার নাম রোমানা। রোমানাই
কিন্তু চাকমার পোশাক পরে আছে। তখন আমি একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, তুমি চাকমার পোশাক পরে আছো কেন? ও তখন হাসে। তাই আমি বললাম যে কী ব্যাপার রোমানা, তোমার চাকমার পোশাক এইসব তুমি কই পেয়েছো? এই কথা বলি মানে আমার মনে যেন আমার জ্বর ভালো হয়ে গেছে। মানে ওকে দেখার পর, ওর চাকমার পোশাকটা দেখার পরে এবং আমার ভিতর মনে হলো যেন আমার ভিতরে অন্যরকম অনুপ্রেরণা কাজ করতেছে, আমি ভালো হয়ে গেছি। তো ওরে আমি জড়ায়ে ধরছি, জড়ায়ে ধরে আমি শুইলাম। শোয়ার খানিকটা পরে মানে আমার ঘুম চলে আসে। ঘুম যখন আমার ভাঙে আমি দেখি ও সেম পোশাকে, মানে বিয়ের সময় যে পোশাক পরছে ওই পোশাক পরে শুয়ে আছে। তখন আমি শোয়া থেকে উঠে বলতেছি যে রোমানা, তুমি এরকম পোশাক পরে আসো কেন? তুমি না চাকমার পোশাক পরছিলা, ওই পোশাক খুলে ফেললা কেন? পোশাকটা কই? ও তখন আমাকে বলে, কি বলেন, জ্বরে তো আপনি পুরো আউলিয়ে গেছেন, জ্বরে আপনার মাথা টাথা খারাপ হয়ে গেছে। আমি বললাম, কি জ্বরে মাথা খারাপ হবে কেন? আমার তো জ্বরে মাথা খারাপ হওয়ার কথা না। তুমি তো চাকমার পোশাক পরিহিত অবস্থায় ছিলা, তুমি কালকে রাতে চাকমার পোশাক পরছো না? ও বলো, কই আমি চাকমার পোশাক পরলাম? সকালবেলা ওদের বাড়ি থেকে মেহমান আসলো, খাওয়া দাওয়া করলো, ওকে নিয়ে চলে গেল। ওই রাতে আমি ঘুমাইলাম, মানে একাই ঘুমাইলাম, এটা পরের রাত, আমি একাই ঘুমাইলাম ঘরে। বাট আমি সারাটা রাত সুচির স্বপ্নে দেখলাম, সারাটা রাত। এই প্রথম আমি সুচিকে এরকম রাতের বেলায় পুরো রাত সুচি আমার স্বপ্নে ছিল। এরপরের দিন আমি বউ আনার জন্য শ্বশুরবাড়িতে গেলাম, সে রাতে আমি ছিলাম এবং সেই রাতের বেলায়ও একইভাবে ও আবারও রাতের বেলায় চাকমার পোশাক পরছে। ও যখন চাকমার পোশাক পরে আমি তখন বলি যে কি ব্যাপার রোমানা, তুমি চাকমার পোশাক পরছো কেন? ও আমাকে বলে, এই পোশাক আমার ভালো লাগে তাই তো পরেছি, কেন তোমার ভালো লাগে না? আমি বললাম, হ্যাঁ আমারও তো এই পোশাক খুব ভালো লাগে, এই পোশাক পরলে তোমাকে সুন্দর লাগে। এবং ওই পোশাকেই আমি তার সাথে আবারও রাত কাটালাম। এবার দেখা গেল কি জানেন, আমি তার সাথে ওভাবেই আছি। সে সবসময় চাকমাদের পোশাক পরে থাকে, ওই পোশাকে আমি তাকে দেখি, ওই পোশাকে আমি তাকে আদর করি, কিন্তু সকালবেলা উঠলে দেখি সে ভিন্ন পোশাকে। এরকম করতে করতে মানসিকভাবে অনেকটা বিধ্বস্তর অবস্থার দিকে চলে গেছি। এবং ও তখন এগুলো আবার আমার বিচার দিত। সকালবেলা আমার আব্বার কাছে আম্মার কাছে বিচার দিত যে রাশেদা আমার বলে আমি নাকি রাতের বেলায় চাকমার পোশাক পরি। কই, আমি তো চাকমার কোনো পোশাক পরি না, আমি তো আমার যেই পোশাক আছে ওই পোশাক পরেই ঘুমাই। বাট ও আমাকে রাতে এরকম উল্টাপাল্টা কথা বলে। তো এরপরে আর আমি ওকে আর বলি না, মানে রাতের বেলা ও যে চাকমা পোশাক পরে, সকালবেলা যে ভিন্ন পোশাকে আমি ওকে দেখি, তখন আর আমি ওকে কোনো কিছু বলি না, কারণ বললে না আমার আব্বা আম্মাকে বলে দিবে, যার কারণে আমি ওকে বলি না। আমি ওর সাথে ওভাবেই আছি। এখন এভাবে দিন রাতগুলো কাটতেছে, আমি ওকে মাঝে মাঝে সম্পূর্ণ সূচিরূপে দেখতে পাই, একদম পরিপূর্ণভাবে সূচিরূপে দেখতে পাই। তো এরপরেও কিন্তু আমি ওকে বলি না, মানে বললে জানি ও রাগ করবে বা এটা সেটাই জন্য বলি না। এরকম করে দীর্ঘদিন, মানে প্রায় দীর্ঘ 1.5 বছর মতো আমাদের সংসার জীবন কাটে। 1.5 বছরে আমি বহুবার ওকে সূচিরূপে দেখেছি, বহুবার। বাট আমি ওরে কোনো কিছু বলতাম না, ওরে কোনো কিছু আমি বলি না। না বলার পরে মানে সর্বশেষ যেটা হলো ভাই, আমি মানে ওর ঘরে কোনো সন্তানাদি হয় না, কোনো বাচ্চা কাচ্চা হয় না। এখন বাচ্চা কাচ্চা না হওয়ার পরে আমার আম্মা তখন করলো কি, ওরা এক কবিরাজের কাছে নিয়ে গেছে। কবিরাজের কাছে নিয়ে গেলো, আমাকে সব নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর কবিরাজের সামনে বসছে, বসার পরে কবিরাজ ওর দিকে তাকে বলতেছে যে ওর উপরে তো একটা চাকমাপুরীর নজর আছে, একটা পাহাড়ি চাকমাপুরী মেয়েটার সাথে আছে, এই জন্য ওর ঘরে কোনো সন্তানাদি হয় না, কারণ ওর ভিতরে ওই হাজবেন্ডের যেই মানে শুক্রাণু আছে ওইটা যেতে দেয় না এই চাকমাপুরীটা। তো ঠিক আছে, আমি তাবিজ পরাই দিচ্ছি, এরপর থেকে আর কোনো কিছু হবে না, আপাতত তাবিজটা পড়লেই সব ঠিক হয়ে যাবে। উনি তখন তাবিজটা পরাই দিল। তাবিজটা পরাই দেওয়ার পরে সে রাতে আমি সত্যিই কিন্তু আর এই রোমানাকে আর সূচিরূপে দেখতে পেলাম না, মানে সূচিরূপেও দেখলাম না, যে পোশাক পরে ওই পোশাকেই আছে। তা আমারে বলে যে তুমি তো সব রাতে আমার কাছে আসো, আমাকে আদর করো, কিন্তু আজকে রাতে আমার কাছ থেকে এরকম দূরে দূরে থাকতেছো কেন? আজকে আমার কাছে আসো না কেন? তাই আমি বলতাম, আমার কেন জানি ভালো লাগে না, মানে আমার ভিতরে ভালো লাগা কাজ করে না। আমাকে বলে, কি হয়েছে তোমার, আমাকে বলো তো, তুমি এমনটা কেন করতেছো? আমি তখন বললাম, দেখো সুচি, আমি আসলে মানে সরি রোমানা, আমি আসলে বুঝতেছি না কি বলবো, বাট আমি তোমাকে প্রতি রাতে বিভিন্ন রূপে দেখতাম, বা আজকে তোমাকে এক রূপেই দেখতে পাচ্ছি। ও আমাকে বলে, আমি যে তাবিজ পড়েছি, এভাবে প্রায় 5 দিন 6 দিন কেটে গেল। আমার প্রচুর শরীর ব্যথা করতো, শরীর জ্বলতো, ভালো লাগে না। একদিন আমাকে ঠাস করে বলতেছে যে দেখো রোমানা, তোমার এই তাবিজটা আমার ভালো লাগতেছে না, তুমি তাবিজটা খুলে ফেলো। ও আমাকে বলে, আরে আমার বাচ্চা কাচ্চা হয় না, আমার বেবি হওয়ার জন্য আমাকে তাবিজটা দিছে, আমি তাবিজটা খুলবো কেন? ও
ও তাবিজ খুলে না। না খোলার পরে আমি তখন করলাম কি, অন্য একটা কবিরাজের দ্বারস্থ হলাম। ওইটা কবিরাজের নামটা না বলি, ওই কবিরাজ আমাকে বলল তাবিজ নষ্ট করার কিছু গুণাবলী উনি আমাকে দিল, যে আপনি এগুলো করলে আপনার বউয়ের শরীরে যে তাবিজ আছে সেই তাবিজটি আর গুণাগুণ নষ্ট হয়ে যাবে। ওনার শিখিয়ে দেওয়া কাজগুলো আমি আমার ওয়াইফের সাথে করলাম, তাবিজের সাথে করলাম। করার পরে তাবিজ ওর হাতে ঠিকই আছে, কিন্তু তাবিজের গুণাবলী নষ্ট হয়ে গেছে। এবং তাবিজের গুণাবলী নষ্ট হয়ে যাওয়ার পরে আমি তখন এই সূচিকে ওর মাঝে সরাসরি দেখতে পেতাম। এবং তখনই আমি জানতে পারি যে সূচি আসলে মূলত একটা পরী ছিল, ও কোনো মানুষ ছিল না, ও ছিল একটা পাহাড়ি পরী। তা আমি ওকে বলি যে সূচি, তুমি যে আমার ওয়াইফের মাঝে ঢুকেছ বা আমার ওয়াইফের মাঝে আছো, তুমি আমাকে এত কষ্ট কেন দিয়েছো? আমি এতগুলো বছর, আমার চাকরি চলে গেল, আমার জীবন শেষ পর্যায়ে চলে আসলো, আমাকে এত কষ্ট তুমি কেন দিয়েছো? ও আমাকে বলে, আমি তোমার কাছে আসতে পারিনি, আমার অনেক নিষেধাজ্ঞা ছিল, যার কারণে আমি তোমাকে দেখেছি, সবসময় তোমাকে দেখতাম, তোমার হাহাকার, তোমার কষ্ট, এই সব কিছু আমি বুঝতে পারতাম, কিন্তু আমি তোমার কাছে আসতে পারিনি। কিন্তু তোমার ওয়াইফের মাধ্যমে আমি তোমার কাছে আসার সুযোগ পেয়েছি এবং এতে আমি তোমার কাছে আছি। এরকম করে করে ধরেন আমার মা তখন আবারও আমার বউকে কবিরাজের কাছে নিয়ে যায়, কবিরাজ আবারও তাবিজ পাল্টায় দেয়, আমি আবারও অন্য কবিরাজ দ্বারা তাবিজের পাওয়ার নষ্ট করি, সূচি আবারও ওর মাঝে আসে। এরকম করে প্রায় 2 বছর মতো আমাদের সংসার হয়। 2 বছর সংসার হওয়ার পরে আমার মা আমাকে বুঝায়, তোর বাচ্চা কাচ্চা হয় না, তুই আরেকটা বিয়ে কর, তোর বাচ্চা কাচ্চা হয় না, তোর রোমানার কোনো বেবি টেবি হবে না, বাচ্চা কাচ্চা হবে না, তুই রোমানারে ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে কর। আমি তখন বললাম যে না, রোমানাকে বিয়ে করছি, রোমানাই তো আমার বউ, আমি আরেকটা বিয়ে কেন করবো? আমার আরেকটা বিয়ে করার প্রয়োজন নাই, আমি রোমানার সাথেই থাকবো, কারণ আমি তো জানি রোমানার মাঝে সূচি আসতে পারে। এভাবে দীর্ঘদিন কাটার পরে আরও 1 বছরের মতো এইগুলোর মাঝে কাটলো। আমি তখন ব্যবসা করতাম, এলাকাতে দোকান দিয়েছি, দোকানে ব্যবসা করি। পরে দেখা গেল কি যে একটা সময় আমার নিজের মাঝে অনেকটা বিবেক কাজ করতে শুরু করলো। ও তো আমাকে ঘরের মধ্যে রেখেছে, এরপর আমার নিজের মাঝে একটা বিবেক কাজ করতেছে যে আমি সূচিরে বলতেছি আমি বাচ্চা নিব, আমার বাচ্চা মানে সূচিকে বলি, সূচি মানেই তো রোমানা, ওরে বলি আমি বাচ্চা নিব, আমার বাচ্চা কেন হয় না, আমার তো একটা বেবি দরকার। ও আমাকে বলে, তুমি তো আমার সাথে থাকো, রাতের বেলায় যখন তুমি শারীরিক সম্পর্ক করো তা তো রোমানার সাথে করো না, আমার সাথেই করো, যার কারণে তোমার কোনো বাচ্চা হয় না। তো আমি বললাম আমার তো বাচ্চা হওয়া লাগবে, আমার পরিবারের কী হবে, আমার বেবি হবে। আর তোমাকে একটা কথা বলি, তুমি আর মানে রোমানার শরীরে এসো না, মানে রোমানার কাছ থেকে তুমি চলে যাও। জানি না হঠাৎ কেন জানি ভিতরে এই পরিবর্তনটা কাজ করতেছে যে তুমি আর রোমানার মাঝে এসো না, আমি রোমানার সাথে সংসার করবো, আমি বাচ্চা কাচ্চা নিব, তুমি থাকলে তো আর বাচ্চা হয় না, তুমি আমার সাথে এমনি দেখা করো। তখন মুখটা খুব কালো করে ফেলে, একদম মুখটা কালো করে ফেলে, কালো করে আমার দিকে তাকায় বলতেছে যে তার মানে তুমি রোমানাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো না? আমি বললাম না, তোমাকে ভালোবাসি না ঠিক তা না, তোমাকেও ভালোবাসি, কিন্তু আমার তো বাচ্চা কাচ্চা দরকার, তুমি থাকলে তোর বেবি হয় না, অথবা তুমি বেবির ব্যবস্থা করে দাও। এই সময় সূচি আমারে বলে যে আমি যদি রোমানাকে ছেড়ে চলে যাই, রোমানা কিন্তু তোমার সাথে থাকবে না, রোমানা তোমাকে ছেড়ে দেবে, রোমানার একটা পরকীয়া আছে। তখন আমি মনে করলাম যে ও রোমানার সাথে কন্টিনিউয়াসলি থাকার জন্য এগুলো বলতেছে, ও আসলে মূলত অন্য কিছু না। তেমনি মানা করার পরেও বারবার রোমানার সাথে আসতো, মানে সূচি রোমানার সাথে আসতো, বারবার আসতো। এবার আমি নিজেই করলাম কি, হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে রওনা দিছি। একদিন হুজুরের কাছ থেকে তাবিজ নিয়েছি, আমি নিজে তাবিজ পরাবো। ওই সময় আসার সময় আমাদের নারিকেল জিঞ্জিরা বলে একটা জায়গা আছে, ওই জায়গা দিয়ে মোটরসাইকেল আসতেছি, হঠাৎ দিকে সূচি দাঁড়ায় আছে, মানে দাঁড়ায় আছে ওইখানে দাঁড়াইছে। ওরে দেখছি, দেখার পরে ওরে শুধু আমিই দেখতাম, আর কেউ দেখতো না। রাস্তার পাশে দাঁড়াইছে। আমি তখন গেছি, যার পর আমারে বলে, আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য তুমি তাবিজ নিয়ে যাচ্ছ তোমার বউকে পড়ানোর জন্য? আমি বললাম, দেখো সূচি, আমার বাচ্চার দরকার আছে, পরিবার দরকার আছে, এখন আমি চাই না তুমি ওর শরীরে আর আসো। তা আমাকে বলতেছে, ঠিক আছে আমি চলে যাচ্ছি, তোমাকে তাবিজ পড়াতে হবে না, আমি এমনি তোমার বউর জীবন থেকে চলে যাব, তোমার জীবন থেকে চলে যাব, তবে মনে রেখো তোমার বউ আমি চলে যাওয়ার পর তোমার জীবনে থাকবে না। তো ওর কথা আমি বিশ্বাস করি না, ওর সাথে ওই নারিকেল জিঞ্জিরে আমার শেষ দেখা। আমি বাড়িতে আসছি, ওর কথা বিশ্বাস না করে আমি আবারও পুনরায় আমার বউ রোমানাকে তাবিজ পড়াই। এই তাবিজ পড়ানোর কিছুদিন পরে আর মানে সূচির আশা পুরোপুরি বন্ধ হয়ে গেল। এরপরে যেটা হইল ভাই, আমার বউ রোমানা আমার সাথে দুর্ব্যবহার, মানে অতিরিক্ত খারাপ ব্যবহার। ওর মানে এত খারাপ অবস্থা হয়ে গেছে যা বলার মতো না, এতটাই খারাপ অবস্থা হয়ে গেছে। মানে আচার ব্যবহার এত খারাপ হয়েছে, দুর্ব্যবহার, খারাপ ব্যবহার, আমার গায়ে হাত তোলা, আমাকে মারা, আমার ফ্যামিলির সাথে খারাপ ব্যবহার করা, খুব মারাত্মক একটা অবস্থা। এবং তাবিজ পরানোর প্রায় 15 দিনের মাথায়
কোনো কথা নাই, বার্তা নাই, স্বাভাবিক একটা পরিবেশের মানে স্বাভাবিক একটা অবস্থার মধ্যে ও তখন হঠাৎ করে গিয়েই ওর পরিবারকে জানালো যে আমার সাথে সংসার করবে না। মানে ডিরেক্টলি ওর পরিবারের কাছে গিয়ে বলতেছে যে আমি রাশেদের সাথে সংসার করবো না, ওকে ছেড়ে দিব। এবং আমি ওকে আনার জন্য কত চেষ্টা করতেছি না, ও আর আমার পরিবারে আসে না। এবং অল্প দিনের ভিতরে ও ওর পরিবারে গিয়ে আমাকে ডিভোর্স করে দিল। কোনো কারণ নাই, কিছু না, আমাকে ডিভোর্স করে দিল। এবং ডিভোর্স দেওয়ার পরে আমি জানতে পারি যে ওর আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় একটা পরকীয়া সম্পর্ক ছিল। যে ছেলের সাথে পরকীয়া ছিল ওই ছেলেকে বিয়ে করে ফেলে। এবং ওই ছেলেকে বিয়ে করে ফেলে তখন আমি এমন একটা নিঃসঙ্গ জীবনে পা বাড়াই, এমন একটা নিঃসঙ্গ জীবনে চলে আসে। আমার মানে চারদিক দিয়েই তখন অন্ধকার লাগতেছিল। আমার তখন মনে হলো যেন আমি ছাড়া পৃথিবীতে আমার আপন বলতে আর কেউই নেই। মানে সূচি আমাকে ছেড়ে চলে গেল, আমি নিজেই সরাই দিলাম। রোমানাকে আমার জীবন থেকে রোমানা সরে গেল। মানে বাবা মা তখন বলতেছে আমাকে দ্বিতীয় বিয়ে করাবে, এরপরে বিয়ে আমাকে করাবে। আমি না, আর বিয়ে করব না, তোমরা যাই বলো, তোমরা যেটাই বলো, আমি আর বিয়ে করবো। আমি তখন এই সূচিরে আবার মনে মনে ফিল করতে থাকি এবং ভিতর থেকে সূচিকে ডাকতে থাকি যে আল্লাহ, সূচি যদি আমার জীবনে আবার ফিরে আসে। তো আমি এই সূচির জন্য ধ্যান, মন, প্রাণ সব কিছু উজাড় করে সূচিকে ডাকি। আমি অন্যায় করছি ওরে বিদায় করে, অপরাধ করছি ওরে বিদায় করে, এইটা আমার চরম ভুল ছিল। আমি ওকে বারবার ডাকতেছি ও যেন আমার জীবনে আবারও ফিরে আসে, ও যেন আমার জীবনে আসে। আমি ওর সাথে আবারও সম্পর্কে জড়াতে চাই, আমি ওর সাথে থাকতে চাই। যেটা করেছি সেটা অন্যায় করেছি, সে অন্যায়ের শাস্তি আমি পেয়েছি। আমি সূচির সাথে ভালোভাবে থাকতে চাই, ওকে আমি ভিতর থেকে অনুভব করতে থাকি, ফিল করতে থাকি। কিন্তু দেখা যায় সূচি আর আমার জীবনে ফিরে আসে না, সূচি আর আমার জীবনে ফিরে আসে না। আমি সূচির জন্য তখন বেকুল হয়ে যাই। আবারও সেই দোকানপাট, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর সব কিছু ছেড়ে খাগড়াছড়ির সেই দুর্গম পাহাড়ে আমি আবারও চলে যাই। ওই পাহাড়ের চূড়ায় গিয়ে মাঝে মাঝে বসে থাকি। সূচিকে সারা রাত ও যে পাহাড়ে বলছিল ওদের বাড়ি, ওইটার মধ্যে গিয়ে বসে থাকে। মানে একজন মানে কি বলবো আপনাকে, আমার মানে বলার মতো কোনো অবকাশ নাই। দিনের পর দিন, রাতের পর রাত আমি পাহাড়ের মধ্যে বসে থাকতাম, শুধু ওকে জানতাম, ওকে ডাকতাম, সূচি আমার অপরাধ হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমার ভুল হয়েছে, তুমি আসো। এইভাবে কতগুলো মাস কেটেছে তার কোনো হিসাব নাই। আমার দাড়ি চুল সবাই তখন আমাকে পাগল বলতো। পাহাড়ি ওই মানুষরা আমাকে পাগল বলে আখ্যায়িত করতো, সবাই বলতো পাগল, ওর মাথা খারাপ। এমন করতে করতে প্রায় বহু বৎসর পরে আমার পুনরায় আবারও আল্লাহর অশেষ রহমতে সূচির সাথে দেখা হয়। ও স্বপ্নে আসে, স্বপ্নে এসে আমাকে বলে, তুমি পাগলামি করো না, আমি আমার জগতে চলে গেছি, তুমি তোমার পরিবারে ফিরে যাও, তুমি আমার জন্য নিজের জীবন আর নষ্ট করো না, তুমি বিয়ে করো। আমারও পরিবার থেকে অনেক ঝামেলা হচ্ছে, আমি তোমার কাছে যাচ্ছি দেখে আমি আর তোমার কাছে যাব না, আমি বিয়ে শাদী করবো, আমি আমার পরিবারে থাকবো, তুমি তোমার পরিবারে ফিরে যাও, আর আমি আর তোমাকে বিরক্ত করবো না, তোমার ওখানে যাব না। ও আমাকে স্বপ্নে সেটা বলে। স্বপ্নে এসে বললেও আমি ওকে একটা কথাই বলি যে আমি তোমাকে ছাড়া থাকবো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমাকে ছাড়া থাকবো না, আমি তোমার জন্যে হয় বাঁচলে তোমার জন্যই বাঁচবো, আর যদি মরি তা তোমার জন্যই মরবো। আমি কোনো বিয়ে শাদী করবো না বা আমি ওর পরিবারে ফিরে যাব না। বহু বছর এই দুর্গম পাহাড়ে আমার জীবন কাটতো। পাহাড়ি মানুষরা আমাকে পাগল ডাকতো, সেনাবাহিনী আমাকে খাগড়াছড়ি নামাই দিয়ে আসতো, শহরে নামাই দিয়ে আসতো, আমাকে বাড়িতে নিয়ে যাইতো। আমি ওখান থেকে আমার পরিবার আমার সেবা যত্ন করতো। কয়েকদিন পর আমি আবারও টাকা পয়সা নিয়ে পালাইতাম। এভাবে লাস্ট 2015 সালে, 15 কি 16 সালের দিকে, 15-16 মাঝামাঝি সময়ে আমি তখন এই মানুষরূপী সূচিকে আবারও প্রথমবারের মতো, মানে এই চলে যাওয়ার পরে প্রথমবারের মতো আবারও দেখতে পাই। এবং ও আমাকে বলে যে তুমি কি চাও, ওই দুর্গম পাহাড়েই কি চাও? আমি বললাম যে আমি তোমার সাথে থাকতে চাই। ও আমাকে বলে, দেখো তুমি আমার সাথে থাকতে পারবা না, আমার সাথে তোমার সংসার হবে না, আর যতটুকু তোমার জীবন আমি নষ্ট করেছি আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে, এবং আমি আমাদের যেই সর্দার আছে, আমাদের সর্দারের কাছে আমাকে অনেক জবাবদিহি দিতে হয়, আমার অনেক সমস্যা হয়, আমি চাই তুমি আমার কাছ থেকে চলে যাও। কিন্তু আমি বললাম যে না, আমি তোমার সাথে থাকতে চাই এবং আমৃত্যু পর্যন্ত আমি তোমার সাথে থাকবো। এরকম করে ওর যাইতো আসতো একটা সময় ও টোটালি আমার কাছে চলে আসে এবং আমাকে বলে, তুমি এত পাগলামি করতেছো, আমি নিজেও না থাকতে পারতেছি না। একটা সময় পরিপূর্ণভাবে চলে আসে। যখন আমার সাথে চলে আসে তখন আমি বাড়িতে চলে আসি, মানে ঘরে চলে আসি, রাজশাহীতে ফিরে আসি। আসার পর আমি আবারও আব্বাকে বলি আমার ভুল হয়েছে, অপরাধ হয়েছে, আমি দোকানদারি করাই, আমি আবারও দোকান পাল্টে আবারও ব্যবসা বাণিজ্য করি। তো রাতের বেলা আমি যখন ঘুমাই, সূচি আমার সাথে আসে, আমি ওর সাথে শুই, আমি খাইতে গেলেও আমাকে হেল্প করে, আমার এটা ওইটা লাগলে আইনা দেয়। এখন আমাদের এলাকার মানুষ সবাই আমাকে পাগল বলে আখ্যায়িত করে, সবাই বলতেছে যে রাশেদ পাগল হয়ে গেছে,
ওর ব্রেন খারাপ হয়ে গেছে, সবাই আমাকে পাগলা বলে ডাকে। আব্বা আম্মা প্রেশার দিতেছে, তুই বিয়ে কর, তুই বিয়ে কর, তুই বিয়ে করলে সব কিছু ঠিক হয়ে যাবে, তুই বিয়ে শাদি কর। বাট আমার কথা হচ্ছে আমার লাইফে তো সূচি আছেই, আমি এরপরে আবার কেন বিয়ে করব। একটা পর্যায়ে দোকানপাট মানে সূচি এসে দোকানে বসে থাকতো। আমি বললাম তুমি বসে থাকো কেন, তুমি যাও বাড়িতে যাও, রান্না বান্না করো, এটা করো ওইটা করো। এলাকার সবাই মানে যেহেতু সূচিরে কেউ দেখে না, শুধু আমিই দেখি, আমি ওর সাথে কথাবার্তা বলি, ও আমার সাথেই আছে, তাহলে সবাই তো আর ওইটা দেখে না, তাই সবাই আমাকে পাগল বলে। তবে আমি আল্লাহ 30 শরীফা কোরআনের কসম করে বলি, সূচি আমাকে নিজ হাতে খাওয়াই দেয়। আমার যখন যা খাইতে মন চায় আমাকে খাওয়ায়, যখন যেখানে যাইতে মন চায় আমাকে নিয়ে যায়। সার্বক্ষণিকভাবেই সূচি আমার সাথে আছে। এই কথাটা না আমি আমার বাবা, না আমি আমার মা, না আমার পরিবার পরিজন কাউকে বিশ্বাস করাইতে পারি। একটা সময় পাগল বলে আখ্যায়িত করে বাবা আমাকে দোকান থেকে নামিয়ে দিল, দোকান বিক্রি করে দিল। বাড়িতে আসি, আমাকে সবাই রাশেদ পাগলা বলে ডাকে। আমি দাড়ি কাটি না, চুল কাটি না, এটা সূচির পছন্দ। সূচি আমাকে বলে যে তুই দাড়ি কাটিস না, তুই চুল কাটিস না, তোর চুল দাড়ি না কাটলে আমার ভাল লাগে। ও আমাকে ওভাবেই রাখে, আমি ওর সাথে সাথে আছি, আমাকে খাওয়ায়, আমাকে ঘুম পাড়ায়, আমি ওর বুকে ঘুমাই। এরপরেও আমার গ্রামবাসী, আমার এলাকাবাসী, আমার আত্মীয় স্বজন সবাই আমাকে বারবার পাগল বলে। আচ্ছা আপনি বলেন তো, আমি যদি পাগলই হই তাহলে কি আমি আপনাকে আমার এই কথাগুলো লিখতে পারি? আমি আপনার কাছে যখন আমার এই কথাগুলো বলি, সূচি হাসে। সূচি বলে কেউ বিশ্বাস করবে না। আমি বলি তাই তো, নিজের ঘরের মানুষকে বিশ্বাস করতে পারি না, বাইরের মানুষকে আর বিশ্বাস করবে? আমি যখন আপনাকে গল্পগুলো লিখতেছিলাম, কথাগুলো লিখতেছিলাম, তখন সূচি আমার মাথার চুল টেনে দিচ্ছে, আমার কপাল মেসেজ করে দিচ্ছে, আমার হাত পা টিপে দিচ্ছে, আমার সাথে আছে। এটা শুধুমাত্র আমি আর আমার আল্লাহ ব্যতীত কাউকে বিশ্বাস করাতে পারি নাই। তাই আপনাকে আমার কথাগুলো লিখলাম, আমি আপনার গল্প শুনি, আপনার একজন নিয়মিত শ্রোতা আমি। সবাই আমাকে পাগল বলে, কিন্তু আমি আর সূচি আসলেই পাগল নয়। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সারা জীবন একসাথে থাকতে পারি, একে অপরকে ভালোবেসে মরতে পারি। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। একজন সোলজারের গল্প, বাংলাদেশের গর্ব। এবং আমি কি বলবো, আমার বলার মতো কোনো অবকাশ নাই, কোনো ভাষা নাই। ওনার জীবনে যা ঘটেছে, রীতিমতো শেষ পর্যায়ে এসে রাশেদ নিজে দাবি করে আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমার সাথে আমার ভালোবাসার মানুষ সূচি আছে, আমি সূচিকে নিয়ে অনেক ভালো আছি। এই প্রশ্ন যদি আমি আপনাকে করি যে রাশেদ ভাই কি আসলেই ভালো আছে, প্রতি উত্তরে প্রতিটা মানুষ একটা কথাই বলবে, না রাশেদ ভালো নেই। ওনার একটা ছবি আমাকে পাঠিয়েছে, জঙ্গলি মানুষের মতো উনি কতদিন যে দাঁত ব্রাশ করে না। উনি বলে যে সূচি নাকি তাকে দাঁত ব্রাশ করতে নিষেধ করেছে, গোসল করতে নিষেধ করে, খাবার খেতে নিষেধ করে, চুল কাটতে নিষেধ করে। যেগুলো নিষেধ করে ওগুলো উনি করে না। আর এই কাজগুলোই ওনাকে নিষেধ করায়, যে কাজগুলো অ্যাকচুয়ালি একটা পাগল করে না। যেমন আমরা চুল না কাটি, দাড়ি না কাটি, গোসল না করি, তাহলে তো একটা মানুষ আর মানুষের মতো থাকে না, সে জঙ্গলি হয়ে যায়। এবং সূচিতাকে ওইভাবেই রাখতে চায় এবং তিনি ওইভাবেই থেকে স্বাচ্ছন্দ্য বোধ করে। একটা সুস্থ সবল দেশের একজন ঘর এইভাবে নষ্ট হয়ে গেল একটা পরীর ফাঁদে পড়ে, বা একটা পরীকে ভালোবেসে। যারা প্রতিনিয়ত বলেন যদি একটা পরীর সন্ধান আমি পেতাম, একটা পরী আমি দেখতাম, তাহলে আমার কতই না ভালো হতো, তাদেরকে বলি যে আজকে রাশেদ ভাইয়ের গল্প থেকে শিক্ষা নেন। জিন পরী এরা কখনোই মানুষের সাথে যদি দেখা দেয়, বা আপনি কোনো জিনকে দেখেন, এটা আপনার দুর্ভাগ্য, সৌভাগ্য না। কোনো পরীর নজরে আপনি পড়েছেন, এটা আপনার জন্য চরম রকমের একটা দুর্ভাগ্য, এটা কখনো সৌভাগ্য না। আল্লাহ আমাদেরকে এইসব থেকে রক্ষা করুক, এই শুভকামনায় আমি আপনার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ডেসক্রিপশনে গিয়ে নতুন চ্যানেলটা, আর এই গল্প নিয়ে রাশেদ ভাইকে কোনো মন্তব্য করে যাবেন আপনার মতো করে। এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।